প্রিয় প্রণয়ী ঈশিতার রহমান ইফা। পর্ব 1 থেকে 10। মাথার উপর কাঠ ফাটা রোদ, ব্যবসা গরম, ঘেমে নিয়ে একাকার অবস্থা। কলেজ গেটে দাঁড়িয়ে সেই কতক্ষণ, কিন্তু গাড়ি আসার খবর নেই। এই অতিষ্ঠ গরমে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? প্রতিবারের ন্যায় আবারও উকি দিয়ে রাস্তা দেখল নীলা। না, গাড়ির কোনো দেখা নেই। অতিষ্ঠ হয়ে আবারও কল লাগালো বারিক চাচাকে, কিন্তু এবারও ফোনটা রিসিভ হলো না। কি আর করার, নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকল সে। প্রায় 1 ঘন্টার অপেক্ষার অবসান ঘটে দেখা মিলল গাড়ির। কি ব্যাপার চাচা, এতক্ষণ লাগে এইটুকু রাস্তা? মাঝপথেই থেমে গেল সে। বারিক চাচা তো আসেননি, কাকে দেখছে সে? দ্য গ্রেট আয়ান চৌধুরী। চাচাকে আমি এক কাজে পাঠিয়েছি, তাই আমি এসেছি। আয়ানের কথায় ঝটপট প্রশ্ন করল নীলা। তাহলে এত দেরি করলে কেন? তোর মতো তো আর আমি সারাদিন শুয়ে বসে কাটাই না, আমার কাজ থাকে। ইডিয়েট, উঠে বসবি নাকি আমি চলে যাব? আয়ানের মৃদু ধমকে চুপসে গেল নীলা। চুপচাপ গাড়ির পেছনে উঠতে গেল সে, অমনি তাকে ধমকে উঠল আয়ান। তোর কি আমাকে ড্রাইভার মনে হয়? সামনে আয়। এক ধমকেই সুরসুর করে পেছনে থেকে সামনে গিয়ে বসল সে। ও হলো নীলার চাচাতো ভাই আয়ান চৌধুরী। মাস্টার্স কমপ্লিট করে 1 বছর হলো পারিবারিক ব্যবসা সামলাচ্ছে। আর নীলা চৌধুরী বছর অনার্স প্রথম বর্ষে আছে। নীলার বাবা চাচা 3 ভাই। আয়ানের বাবা সবার বড় ফয়সাল চৌধুরী, তারপর নীলার বাবা ফারুক চৌধুরী, তারপর তাদের ছোট চাচু ফজল চৌধুরী। নীলা তার বাবার একমাত্র মেয়ে, আর আয়ান ওরা 2 ভাই। আয়ানের ছোট ভাইয়ের নাম আরাফ। আরাফ নীলাকে খুব ভালোবাসে, কখনো বকা দেয় না, আর না কখনো ধমকা ধমকি করে। আর আয়ান, তাকে তো নীলা নাম দিয়েছে হিটলার। তার এই হিটলার ভাইটাকে সে প্রচণ্ড ভয় পায়। তার মতে জন্মের সময় আয়ানের মুখে মধু দেওয়া হয়নি, তাই সারাক্ষণ মুখ দিয়ে শুধু তেতো কথা বের হয়। চৌধুরী বাড়ির সবার ছোট আরেকটা কিউট বেবিডল আছে। ও হলো নীলার ছোট চাচুর মেয়ে মিলা। ও তাদের সবার খুব আদরের। আর রইল আয়ানের মা মিতা চৌধুরী, আর নীলার মা সালমা চৌধুরী, তারপর তারপর তাদের ছোট মা রাকিবা চৌধুরী। এই হলো তাদের হ্যাপি ফ্যামিলি। এতক্ষণে গাড়ি এসে থেমেছে চৌধুরী বাড়ির সামনে। বাড়ির বাইরের দিকটি আধুনিক ও ক্লাসিক ডিজাইনের এক অপূর্ব সংমিশ্রণ। বিশাল কাচের জানালা, মার্বেল পাথরে মোড়ানো দেয়াল, ঝকঝকে ছাদ এবং মণিমুগ্ধকর বাগান চারপাশে এক রাজকীয় আবহ তৈরি করে। সামনে একটি বড় ফোয়ারা, যার জলধারা দিনের আলোয় রঙিন রোদের প্রতিফলনে অপূর্ব দৃশ্য তৈরি করে। নীলা আর চোখে তাকালো আয়ানের দিক। ব্যাটা সানগ্লাস পরে আছে, মুখ বাঁকালো সে, হুহু যত্ত সব ভাব। গাড়ির দরজা খুলে নেমেই বাড়ির ভেতর দৌড় দিল নীলা। ড্রয়িং রুমেই ছিলেন মিতা চৌধুরী, তাকে দেখে সাবধানী বাণী ছুড়লেন। আরে আরে, আস্তে যা, দৌড়াচ্ছিস কেন? পড়ে যাবি তো। মিতা চৌধুরীর এই কথার জবাব দিল আয়ান। ওর আর কাজ কি, সারাদিন তো বাদরের মতো ছুটাছুটি করতেই জানে। নীলা কাদো কাদো মুখ করে মিতা চৌধুরীকে বলল, দেখলে বড়মা, তোমার ছেলে আমাকে বাদর বলল। বাদরকে তো বাদরই বলবো। আয়ানের কথায় ধমকে উঠলেন মিতা চৌধুরী। আয়ান, মেয়েটাকে জ্বালাস না তো। তোর তো এখন অফিসে থাকার কথা, তুই বাড়িতে যে। নীলকে বাড়িতে ড্রপ করতে এসেছিলাম, বারিক চাচাকে এক কাজে পাঠিয়েছি। রান্নাঘর থেকে নীলার মা সালমা চৌধুরী বেরিয়ে এসে আয়ানকে জিজ্ঞাসা করলেন, তা কিছু খাবি বাবা? 1 কাপ কফি দেই? হ্যাঁ বড়মা, মাথাটা একটু ঝিমঝিম করছে, 1 কাপ কফি পেলে ভালো হয়, আমি ফ্রেশ হয়ে আসছি। আয়ান পা বাড়ায় তার রুমের দিকে। নীলা চারপাশে তাকিয়ে যেন কাউকে খুঁজো, তারপর তার মাকে জিজ্ঞাসা করল, মা মিলা কোথায়, দেখছি না যে। ও তো ঘরে ঘুমছে, তোর ছোট মা ওকে ঘুম পাড়াচ্ছে। ও আর আরাফ ভাই কলেজ থেকে ফিরেনি এখনো? না, এখনো তো আসেনি, এসে যাবে কিছুক্ষণ এর মধ্যে। আয়ানের পা থেমে গেছে প্রথম সিঁড়িতেই, কপাল কুঁচকে এলো কিছুটা, ঘাড় বাঁকিয়ে একবার নীলাকে দেখে নিল। কফিটা নিয়ে তুই আমার রুমে আসবি নীল। বিরক্ত গলায় নীলাকে আদেশ ছুড়ে গট গট শব্দ তুলে নিজের রুমের দিকে এগিয়ে গেল। নীলা নাকমুখ কুঁচকে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না এখন কি করবে। তার তো এখন ফ্রেশ হওয়া উচিত। দ্বিধাগ্রস্ত নীলা দুনমনা করতে করতে তার মার উদ্দেশ্যে বলল, মা আমি রুমে যাচ্ছি, আমার ফ্রেশ হওয়া প্রয়োজন, ভাইয়াকে কফিটা তুমি দিয়ে দিও। নীলা তার রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। সালমা চৌধুরী গরম গরম ধোয়া ওঠা 1 কাপ কফি নিয়ে আয়ানের রুমে নক করলেন। লক খোলা আছে। সালমা বেগম দরজা ঠেলে ভিতরে ঢুকলেন। আয়ান মাথা তুলে তাকে দেখে দাঁত খিঁচে নিল। সে বুঝতে পারল নীলা তাকে এড়িয়ে যাচ্ছে। সালমা বেগম মেয়ের হয়ে সাফাই গাইলেন, ও তো ফ্রেশ হতে গেছে বাবা, তাই আমি নিয়ে আসলাম কফিটা। ঠিক আছে বড়মা, দাও। আয়ান হাত বাড়িয়ে কফি নিল।
কফি খেতে খেতে একবার তার অ্যাসিস্ট্যান্ট রাফিনকে কল করলো। যে ফাইলগুলোতে বাবার সাইন লাগতো নিয়েছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে, 6টার দিকে আমি আসছি। কল কেটে ল্যাপটপ নিয়ে বসলো আয়ান। অফিসের টুকটাক কাজ গুছিয়ে নিচ্ছে। মাথাটা বাড়ি বাড়ি লাগছে, একটু ঘুমাতে পারলে ভালো হতো। ঘড়িতে সময় দেখেনি সকাল 5:30, কিন্তু তার 6টায় অফিসে থাকতে হবে। তাই না ঘুমিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। যাওয়ার সময় পাশের রুমের ভেজানো দরজা দিয়ে চোখে একবার তাকিয়ে গেল। রাত 12:15, নিস্তব্ধ রজনী, চারিদিকে নিশাচর পাখির কোলাহল, ঝিঁঝি পোকার ডাক, যদিও তা চৌধুরী বাড়ির ভিতর অব্দি আসে না। বিলাসবহুল বাড়ির দরজাভেদ করে এই কিঞ্চিত আওয়াজটুকু বাড়িতে প্রবেশ করা খানি কথা নয়। আয়ান বাড়িতে ফিরেছে ঘন্টা দুয়েক আগে। রুমে বসে ল্যাপটপ বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বলছে। আয়ানের বন্ধুর রাতুল আর মাহিন সেই স্কুল জীবন থেকে 3জন প্রাণের বন্ধু। একে অন্যের পেটের খবরটুকুও অজানা নয়। ব্যস্ততম জীবন পার করছে সকলেই। রাতুল একটা প্রাইভেট কোম্পানিতে জব করছে আর মাহিন টিচিং করছে একটা হাই স্কুলে। ব্যস্ততম জীবন পার করেও তারা তাদের বন্ধুদের জন্য ঠিকই একটা সময় বের করে নেয়। একে অপরকে ছাড়া যেন চলেই না। তাদের সাথে কথা বলতে বলতে রাত 1টা পার হলো। আয়ান চোখ বুজে শুয়ে আছে, কিন্তু চোখে ঘুম নেই। তার চোখের পাতায় খেলা করছে তার প্রিয় প্রণয়ী। খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু এখন এত রাত এটা সম্ভব নয়। আজ আর চোখের পাতায় ঘুম ধরা দেবে না। 1 কাপ কফি খেলে রাতটা অনায়াসেই পেরিয়ে যাবে। উঠে বসল আয়ান। খালি গায়ে একটা টি-শার্ট জড়িয়ে বেরিয়ে গেল রুম থেকে। সিঁড়ি দিতে নামার সময় খেয়াল হলো পাশের রুমের দরজা ভেজানো। সে ভাবল ঘুমানোর আগে কি দরজা লক করতে ভুলে গেল। একবার যাবে, যদি মনের তৃষ্ণা মিঠে। কয়েক সেকেন্ড ভাবল আয়ান। তারপর কি মনে করে আর গেল না ভেজানো দরজার অপারে। সিঁড়ি বেয়ে নেমে গেল রান্নার ঘরের দিকে। রান্নাঘরের দরজার কাছে গিয়ে থেমে গেল আয়ান। ভেতরে কারো ছায়া দেখা যাচ্ছে। ড্রয়িং রুমের টিমটিমে আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু এত রাতে কে ওখানে? আয়ান হাঁক ছাড়ল, কে ওখানে? ড্রিম করে আওয়াজ হলো। হঠাৎ করে শব্দ হওয়ায় ভয়ে পেয়ে হাতের আইসক্রিমের বক্সটা হাত ফসকে গেছে। ভয়ে চোখ মুখ কিচে দাঁড়িয়ে আছে নীলা। আয়ান এগিয়ে গেল। ড্রয়িং রুমের হালকা আলোয় আচ্ছা এই মায়াবী মুখটা দেখা যাচ্ছে। আয়ান তাকিয়ে তাকলো নির্নিমেষ। রয় শয় প্রশ্ন করল, এত রাতে এখানে কি করছিস? নীলা ধীরে ধীরে কুঁচকে রাখা চোখ খুলে তাকালো। আয়ানকে দেখে যেন ভয়টা আরো দ্বিগুণ বেড়ে গেল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আয়ান নরম গলায় শুধালো, কি হলো, কথা বলছিস না কেন? আসলে ভাইয়া আইসক্রিম। আমি তোর কোন জনমের ভাই? নীলা বিস্ফোরিত চোখে তাকালো। সে সব সময় এই কথা ভুলে যায়। যতবার সে আয়ানকে ভাই ডাকবে আয়ান ততবার তাকে এই প্রশ্ন করবে, কিন্তু কেন তা আজও কোনো উত্তর মিলেনি নীলার কাছে। আসলে আইসক্রিম খেতে এসেছিলাম। এত রাতে আইসক্রিম? ঠান্ডা লাগানোর ধান্দা না? নীলা কাদো কাদো মুখ করে তাকিয়ে বলল, খুব খেতে ইচ্ছে করছিল। আয়ানের বোধ হয় কিছুটা মায়া হলো। পড়ে যাওয়া আইসক্রিমের দিকে তাকিয়ে বলল, শব্দ ফেলে দিলি, খাবি কি? নীলা কাদো কাদো মুখ করে তাকালো। আয়ান এবার খুব নরম গলায় বলল, কাল সকালে পেয়ে যাবি, এখন রুমে যা। নীলা ঘুটি ঘুটি পায়ে চলে গেল রুমের দিকে। আয়ান চোখ বুজে দাঁড়িয়ে থাকলো। এবার আর কফি খেতে ইচ্ছে করছে না। এখন ঘুমানো যাবে, একটা লম্বা ঘুম প্রয়োজন। আয়ান চলে গেল ঘুমোতে। সকাল 8:30 আড়মোড়া ভেঙে উঠে বসলো নীলা। ঘড়ির দিকে তাকিয়ে আলসেমি করে উঠে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে বের হলো। ডাইনিংয়ে সকলেই বসে আছেন। নীলা এগিয়ে আসো সবাইকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে গুড মর্নিং জানালো। ফয়সাল চৌধুরী তাকে কাছে ডাকলেন, আরে আমার মামুনি, আসো চাচুর কাছে এসে বসো। নীলা সুন্দর একটা হাসি দিয়ে গিয়ে তার চাচুর পাশে বসলো। পাশ থেকে নীলা বলল, আমি আপির আগে উঠেছি, তাই বড় চাচু আমাকে চকলেট দিয়েছেন, আপিকে দেননি, কি মজা কি মজা। ওর কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। আরাফ নীলার দিকে তাকিয়ে বলল, আজ কলেজ যাবি? চল আমি ড্রপ করে দেই। আয়ান ব্রু কুচকে তাকালো। কেন যেন তার কথাটা ভালো লাগলো না। সে বলতে চেয়েছিল যে ফ্রিজে তার জন্য আইসক্রিম রেখেছে, কিন্তু এখন আর বলতে ইচ্ছে হলো না। সে অধীর আগ্রহে বসে আছে নীলা কি বলে শোনার জন্য। যদিও সে আন্দাজ করতে পারছে নীলা কি বলবে। তার ভাবনাকে সঠিক প্রমাণ করে নীলা বলে উঠল, ঠিক আছে ভাইয়া, আমি তোমার সাথেই যাব। আধ খাওয়া খাবার রেখেই উঠে পড়ল আয়ান। আমার খাওয়া শেষ বলেই
কাউকে কিছু বুঝতে না দিয়ে গট গট শব্দ তুলে চলে গেল সদর দরজা দিয়ে। কেউ বুঝতে পারল না তার কি হলো, সবাই তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। কলেজের ক্লাসরুমে বসে আছে নীলা, তার সাথে আছে তার বান্ধবী সুমি, তানিয়া আর মারিয়া। তারা এসএসসির পর থেকে একসাথেই পড়াশোনা করছে। ভাগ্যক্রমে তাদের সবার এক কলেজেই চান্স হয়েছে, তবে তাদের মধ্যে সুমি হলো নীলার ছোটবেলার বান্ধবী। তাদের বাড়ি আগে ওদের বাড়ির পাশেই ছিল, কিন্তু 1 বছর আগেই তারা বাড়ি বদল করেছে। তারা তাদের দাদার বাড়িতে এখন বসবাস করছে। তাদের আগের বাড়ি মানে নীলাদের বাড়ির পাশের বাড়ি ছিল জিন্দাবাজার, আর এখন তারা চলে গেছে চৌহাট্টা, ওখানে তাদের দাদা থাকতেন। সবাই ক্লাসে বসে বোরিং টাইম পার করছে, কেননা এখন তাদের ইতিকা ম্যামের ক্লাস, আর ম্যাম আজকে আসেননি, প্রক্সিও কেউ আসেনি, তাই সবাই যার যার মতো সময় পার করছে। মারিয়া, এই নীল, চলো না কোথাও ঘুরে আসি। নীল, কোথায় ঘুরবি? আয়ান ভাই যদি জানে আমি কলেজ ছেড়ে বাহিরে গেছি, আমাকে আস্ত রাখবে না। তানিয়া, তোর ওই হ্যান্ডসাম ভাইটা। আরে কিছু বলবেন না, আমার তো বিশ্বাসই হয় না যে উনি এমন কঠিন। নীল, বিশ্বাসই হয় না উনি এমন কঠিন। একদিন চারি খেয়ে তারপর বুঝবি। সুমি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো ঘোরাঘুরির দরকার নাই। আয়ান ভাই জানলে নীলকে বকবে, তার চেয়ে ভালো আমরা সামনে ফুসকা খেয়ে বাড়ি চলে যাই। মারিয়া, তা ভালো হবে, চল। সবাই মিলে ফুসক খেতে কলেজ থেকে বের হয়ে গেল। সামনে বুলবুল মামার ফুসকার দোকান। মামার ফুসকার যেই স্বাদ মুখে লেগে থাকার মতো। সুমি, মামা 4 প্লেট ফুসকা দাও তো। আরে মামনিরা যে এই কয়েকদিন আসুনি কেন? তানিয়া, আসলে মামা মারিয়ার ডায়রিয়া হয়েছিল তো তাই আসেনি। মারিয়া কটমট করে তাকায় তানিয়ার দিকে। মামা আঁতকে উঠে বলেন, সে কি কথা? তাহলে তোমার ফুসকা খেতে হবে না মামুনি? মারিয়া ভেবলার মতো তাকিয়ে সবার দিকে। সে কি বলবে, তার এখন লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে, এই তানিয়াকে এখন চুবিয়ে মারতে ইচ্ছে করছে। নীলা, না মামা সমস্যা নেই, এখন সুস্থ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি তোমাদের 4 প্লেট ফুসকা দিচ্ছি, তোমরা বসো। দুপুর ঘুরিয়ে বিকেলের আভা ছড়িয়েছে চারপাশে, মাথার উপরের সূর্যটা পশ্চিমে হেলে পড়েছে। কলেজ থেকে ফিরেছে নীলা। ড্রয়িং রুমে মা চাচিদের আড্ডার আসর জমেছে, তাদের পাশেই বসে আছে ছোট্ট মিলা। দুধে আলতা গায়ের রং, মায়াবী গরম মুখের, ভাষা ভাষা চোখ, চিকন 2 ঠোঁট যেন জীবন্ত পুতুল। অনেকটা নীলার মতোই দেখতে। বছর সে 7 বছরে পদার্পণ করেছে সবার খুব আদরের। সদর দরজা দিয়ে নীলার প্রবেশ ঘটল। ছোট্ট মিলা চেঁচিয়ে জানালো সবাইকে, আপি এসেছে, আপি এসেছে। ক্লান্ত নীলার রুমে না গিয়ে ধপ করে বসে পড়ল রাকিবা চৌধুরীর পাশে। মেয়ের এমন কাজে নাক মুখ কুচকে তাকালেন সালমা চৌধুরী। তেতে উঠে বললেন, বাহির থেকে এসেছিস, ফ্রেশ না হই এখানে বসে পড়েছিস? যা রুমে গিয়ে শাওয়ার নে। অলস ভঙ্গিমায় তাকালো নীলা মাকে শান্ত করতে মিনমিনে গলায় বলল, একটু বসি না মা, খুব টায়ার্ড লাগছে। নীলার হয়ে সাফাই গাইলেন 2 চাচি। নীলার মাকে বললেন, থাক না মেজো, শুধু শুধু মেয়েটাকে বকছো, একটু জিরিয়ে নিক তারপর না হয় রুমে যাবে। চাচিদের আস্কারা পেয়ে নীলা যেন হাতে চাঁদ পেল। পাশে বসা ছোটমাকে জড়িয়ে ধরে আলহাদ করল। পাশ থেকে বড়মা বললেন, ফ্রেশ হয়ে নে মা, ভালো লাগবে। শরীর মন দুটোই ভালো হয়ে যাবে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাঁচি। বড়মার কথায় অলস ভঙ্গিতে উঠে দাঁড়ালো নীলাধির পায়ে এগিয়ে গেল রুমের দিকে। আসলেই এখন একটা লম্বা শাওয়ার প্রয়োজন। নীলা ফ্রেশ হয়ে নিচে নামল। রান্নাঘরে সবজি খুঁজছেন মিতা চৌধুরী। তাকে সাহায্য করছেন রাকিবা চৌধুরী, পাশেই 2-1টা বাসন মাজছেন সালমা চৌধুরী। সন্ধ্যাত্ম হয়ে এলো প্রায়। সন্ধ্যার পর পরই রান্না চড়াতে হবে। নীলাকে আসতে দেখে উঠে দাঁড়ালেন মিতা চৌধুরী। নীলাকে উদ্দেশ্য করে বললেন, তুই টেবিলে বসো মা, আমি খাবার দিচ্ছি। নীলা বড়মার কথায় বাধ্য মেয়ের মতো টেবিলে বসে পড়ল। মিতা চৌধুরী প্লেটে করে খাবার আনলেন। নীলার পাতে চিংড়ি মাছের মালাইকারি দিচ্ছেন। নীলা তো বেজায় খুশি, তার ফেভারিট চিংড়ি মাছ। মিতা চৌধুরী আদেশ বাণী ছুড়লেন, একদম এত করবি না, সব খাবি। ঠিক আছে বড়মা, একদম এত করব না। ড্রয়িং রুমে বসে টিভি দেখছে নীলা, তার পছন্দের একটা পাকিস্তানি মুভি। তার ক্রাশ হারুন কাদোয়ানি প্রপোজ করছে তার নায়িকাকে, টান টান উত্তেজনা। নীলা অধীর আগ্রহে চেয়ে আছে নায়িকা প্রপোজ অ্যাকসেপ্ট করে কিনা দেখার জন্য। এর মধ্যেই হঠাৎ করে স্ক্রিনের আলো বন্ধ হয়ে গেল। নীলা হতভম্ব হয়ে তাকিয়ে আছে, কি হলো? তার পাশে তাকিয়ে দেখে রিমোট নেই। ওমা, হে কি হলো আবার? রিমোট কোথায় গেল? হতভম্ব নীলা পেছনে তাকালো। এবার তার পেছনেই দাঁড়িয়ে আছে আয়ান, নীলার দিকে শান্ত দৃষ্টি। এসব কি দেখছিস, পড়াশোনা নাই? কিছুদিন পর না তোর ইনকোর্স পরীক্ষা।
নীলা আমতা আমতা করল। নিচের দিকে তাকিয়ে হাত কচলে যাচ্ছে একবার, আর চোখে তাকালো আয়ানের দিকে, আমতা আমতা করে বলল, পরীক্ষা তো এখনো অনেক দেরি আছে, একটু দেখি না মুভিটা। আয়ান ঠান্ডা গলায় জবাব দিল, দেখতে হবে না, আমার জন্য এক কাপ কফি নিয়ে রুমে আয়। হন হন করে পাশ কাটিয়ে উপরে চলে গেল আয়ান। বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে নীলা, এত সুন্দর মুভিটা, কি সুন্দর সিন আসছিল, আর এখনই এই হিটলারটাকে আসতে হলো হাত। নীলা কফি নিয়ে দাঁড়িয়ে আছে আয়ানের রুমের সামনে, দুইবার নক করলো, কোনো সাড়া নেই। ভাবলো আয়ান বোধহয় ওয়াশরুমে, তাই ভেতরে হেলো যা ভাবলো, তাই আয়ান রুমে নেই। বেডসাইড টেবিলের উপর কফি রেখে ঘুরে দাঁড়ালো নীলা, চলে যাবে অমনি কট করে ওয়াশরুমের দরজা খুলে গেল, বেরিয়ে হেলো অর্ধনগ্ন আয়ান। শিরশির করে উঠল নীলার শরীর, শিয়রধারা বেয়ে নেমে গেল এক শীতল স্রোত। কি স্নিগ্ধ লাগছে তার আয়ান ভাইকে। কোমরে পেছানো সাদা টাওয়াল, উন্মুক্ত বুক পেটানো শরীর, শ্যামবর্ণের শরীরের প্রতিটা বাজে বিন্দু বিন্দু পানি ভেজা চুল, গহীন অরণ্যের মতো দুই চোখ, সরু নাক, বাচ্চাদের মতো পাতলা ফিনফিনে কোমল দুই ঠোঁট, কুচা কুচা দাড়ি, যেন রূপকথার রাজকুমার। আয়ান তাকালো নীলার দিকে, নীলা চোখ ফিরিয়ে নিল। ছি কি নির্লজ্জ, আমি অমন করে তাকিয়েছিলাম। নীলা খুব লজ্জা পেল, তার ফর্সা মুখজুড়ে রক্তিম আভা ছড়ালো। সে মাথা নিচু করে মিন মিন করে বলল, কফি রেখেছি, খেয়ে নিও। আয়ান বুঝতে পারল ওকে এভাবে দেখে নীলা লজ্জা পাচ্ছে, তাই তার লজ্জাকে বাড়িয়ে দিতে আয়ান দুষ্টুমি করে বলল, আমাকে কি বেশি হ্যান্ডসাম লাগছে? ওভাবে তাকিয়েছিলি যে? নীলা খুব লজ্জা পেল, কি বলবে বুঝতে পারল না, তাই কিছু না বলে আমি আসছি বলে পাশ কাটিয়ে চলে গেল। আয়ান ঠোঁট টিপে হাসল। নীলা দৌড়ে তার রুমে এলো, বড় বড় শ্বাস নিচ্ছে, খুব অস্থির লাগছে, আবার লজ্জাও পাচ্ছে তার। আয়ান ভাই যথেষ্ট সুদর্শন, যে কোনো মেয়েই তাকে দেখলে ঘায়েল হবে, এমনকি কলেজে আয়ান অনেক মেয়ের প্রপোজাল পেয়েছে তা নীলা জানে, আয়ানের বন্ধুদের থেকে শুনেছে, কিন্তু সে কখনো তাকে ওভাবে দেখেনি। সে তো সব সময় তার থেকে দূরে দূরে থাকে। নীলা অস্থির হলো, তার চোখে ভেসে উঠছে কিছুক্ষণ আগের সেই দৃশ্য। মনকে শান্ত করতে সে বই নিয়ে পড়তে বসল, কিন্তু না পড়াতে মন বসছে না, তাই ফোন নিয়ে কিছুক্ষণ ফেসবুকে স্ক্রলিং করলো, তারপর বন্ধুদের সাথে কথা বলল, তাদের গ্রুপে সবাই অনেক মজা করে সময় পার করে দিল। রাত 9টা, সবাই বসে আছে ড্রয়িং রুমে। নীলাধির পায়ে নেমে হেলো, তার বাবা পাশে ডাকলেন তাকে, সে গিয়ে বসল তার বাবার পাশে। মা, বড় মা, ছোট মা, বড় চাচু, ছোটা চাচু সবাই এখানেই আছে। মিলা ঘুমিয়ে গেছে, সবাই গল্প করছে। ফজল চৌধুরী নীলাকে জিজ্ঞাসা করলেন, তোমার পড়ালেখা কেমন চলছে মামুনি? হ্যাঁ চাচ্ছু, ভালোই আলহামদুলিল্লাহ। ফয়সাল চৌধুরী জিজ্ঞাসা করলেন, তোমার তো ইনকোর্স পরীক্ষার সামনে, পড়ছো তো ঠিক মতো? জি চাচ্ছু। নীলার সাথে কথা বলে এবার ফয়সাল চৌধুরী আরাফকে জিজ্ঞাসা করলেন, তোমার তো ফাইনাল শেষ, তুমি কবে থেকে অফিসে জয়েন করছো? আরাফ বাবার কথায় কি বলবে বুঝতে পারল না, তার তো এখন অফিসে জয়েন করার ইচ্ছে নেই, সে চায় কিছুদিন ইচ্ছা স্বাধীন ঘুরবে, তারপর না হয় পরে ভেবে চিন্তে অফিসে জয়েন করবে। আসলে বাবা, আমি চাইছিলাম আরো কিছুদিন পর থেকে না হোক। আরাফের কথা অসম্পূর্ণ রেখেই ফারুক চৌধুরী বললেন, ওর যখন ইচ্ছে হবে তখনই না হো অফিস যাবে। ভাই আমাদের আয়ান তো আছেই, সে তো সব সামলাতে পারছে, আরাফকে না হো সময় দিন। বাবা চাচার অপোজিট সোফায় বসে আছে আয়ান, গম্ভীর মুখশ্রী, আপাতত এখানে তার বলার মতো কিছু নেই। কিছুক্ষণ পর বাবার উদ্দেশ্যে বলল, আগামী পরশু থেকে 5 দিন আমার ছুটি লাগবে বাবা, বন্ধুদের সাথে একটু বাহিরে যাব। ফয়সাল চৌধুরী কিছু বললেন না। ফারুক চৌধুরী বললেন, সে না হয় পেয়ে যাবে, কিন্তু যাচ্ছ কোথায়? আয়ান উত্তর দিল তার চাচাকে, কক্সবাজার যাব চাচ্চু, বন্ধুরা বলছিল একটা ট্যুর দিবে তাই। এবার ফয়সাল চৌধুরী মুখ খুললেন, গম্ভীর মুখে শুধালেন ছেলেকে, 5 দিন বেশি হয়ে যায় না? আয়ানকে আরো গম্ভীর দেখা গেল, সে গম্ভীরতার সাথে জবাব দিল, আমি আমার কোনো কাজ পেন্ডিং রাখিনি বাবা, আশা করছি কোনো সমস্যা হবে না। গল্পে গল্পে রাত 10টা, বাড়ির গিন্নিরা খাবারের তোড়জোড় শুরু করলেন, সবাই খেয়ে যে যার রুমে চলে গেল। টেবিলে বসে আছে আয়ান, আরাফ, নীলা। আরাফের খাওয়া শেষে উঠে যাওয়ার আগে নীলাকে বলল, নীল, আমার রুমে আসবি একটু, দরকার ছিল। নীলা নির্দ্বিধায় জানালো, ঠিক আছে ভাইয়া, আমি খেয়ে আসছি। কিন্তু আয়ান, সে কিছুই স্বাভাবিক নিতে পারল না, দাঁত খিচে নিল, চোখ বুজে নিজেকে থামানোর চেষ্টা করল। সে জানে না কেন তার কাছে আরাফকে স্বাভাবিক মনে হয় না। সে একজন ছেলে হয়ে বুঝতে পারে অন্য একজন ছেলের চোখের চাউনি, কথার ধরন। না, সে যা ভাবছে তা সে কখনোই হতে দিবে না। নিস্তব্ধ রজনী, চারিদিকে নীরব পরিবেশ, যে যার রুমে অবস্থান করছে। নীলা গেছে আরাফের রুমে।
অস্থির হয়ে দোতলার করিডোরে পায়চারি করছে আয়ান। তার অস্থির চিন্তা কোনোভাবে কি আরাফ নীলাকে নিয়ে অন্য চিন্তাধারা করছে যা সে ভাবছে। কিঞ্চিত ভয় জাগলো আয়ানের মনে। সে জানে এই অনুভূতি তার একার। নীলা যদি আরাফকে পছন্দ করে তবে তার কি হবে? সে যে তার প্রণয়কে ছাড়া থাকতে পারবে না। না, এমনটা হবে না। হয়তো আরাফ বিশেষ কোনো প্রয়োজনে তাকে রুমে ডেকেছে, কিন্তু সে যে আরাফের চোখে অন্য কিছু দেখতে পেল। আরাফের রুমে দাঁড়িয়ে আছে নীলা, তার সামনেই দাঁড়িয়ে আছে আরাফ, হাতে একটা প্যাকেট। সে নির্দ্বিধায় প্যাকেটটি বাড়িয়ে দিল নীলার দিকে। নীল, এই প্যাকেটটা তোর জন্য। নীলা চকচকে চোখে তাকিয়ে আছে প্যাকেটটির দিকে, হাত বাড়িয়ে প্যাকেটটি নিতে নিতে শুধালো, কি আছে ভাইয়া এতে? আরাফের ঠোঁট প্রসারিত হলো। সে বুঝেছে নীলা তার দেওয়া গিফট পেয়ে খুশি হয়েছে। সেটা তার হাস্যোজ্জ্বল মুখ দেখেই বোঝা যাচ্ছে। আরাফ হেসে বলল, খুলে দেখে নিস কি আছে, আশা করছি তোর পছন্দ হবে। থ্যাংক ইউ ভাইয়া। নীলা ঘুরে দাঁড়ালো যাওয়ার জন্য। আরাফ ফের ডেকে উঠল তাকে। নীল। নীলা পেছনে ফিরল। হ্যাঁ ভাইয়া, কাল একবার বেরোতে পারবি আমার সাথে? নীলার চোখ চকচক করে উঠল। আমরা ঘুরতে যাব? হ্যাঁ, যদি তুই যেতে চাস তো। নীলা হেসে উঠল, আমি তো এক পায়ে রাজি ভাইয়া। তাহলে কলেজ থেকে এসে রেডি হয়ে বের হবি, আমি বাড়িতেই থাকব। ঠিক আছে ভাইয়া। নীলা ফের পা বাড়ায় দরজার দিকে। আরাফ আবারও ডেকে উঠল পেছনে থেকে। শুন। বলো ভাইয়া। আরাফ ইতস্তত করল, নিচের দিকে তাকিয়ে খাড় চুলকে বলল, এই প্যাকেটে একটা শাড়ি আছে, ওটা পরে রেডি হবি। নীলার মুখটা চুপসে গেল। সে মুখটাকে পাংশুটে করে বলল, আমি তো শাড়ি পরতে পারি না ভাইয়া। আরাফ একটু হাসল। তার ফর্সা মুখের আদল হাসির কারণে কিছুটা কুঁচকে এলো। বড়মাকে বলিস, বড়মা পরিয়ে দিবে। দুপুর ঘুরিয়ে বিকেল। নীলা ফিরেছে কলেজ থেকে অনেক আগেই। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে যে যার রুমে অবস্থান করছে। নীলা শাড়ি হাতে দাঁড়িয়ে আছে। মাকে ডাকবে নাকি বড়মা, ছোট মা কাউকে ডাকবে বুঝতে পারছে না। তার মায়ের আবার বিপির সমস্যা আছে, বিকেলে না ঘুমালে মাথা ঘোরে। বড়মা বই পড়ছেন, তাই ভাবল ছোট মাকে ডাকবে, কিন্তু ছোটমার ঘরে গিয়ে দেখে মিলা এখনো ঘুমোয়নি। ছোট মাকে মিলাকে ঘুম পাড়াচ্ছেন। তাই আবার বড়মার ঘরেই গেল। বড়মার দরজায় দাঁড়িয়ে নক করল। মিতা চৌধুরী গলা উঁচিয়ে শুধালেন, কে? বড়মা, আমি। নীলা। হ্যাঁ মা, ভেতরে আয়। নীলা ঘুটি ঘুটি পায়ে এগিয়ে গেল ঘরের ভেতর, হাতে তার আরাফের দেওয়া নীল শাড়ি। মিতা চৌধুরী হাতের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, হাতে ওটা কি রে? আসলে বড়মা, আরাফ ভাই বলেছিল আমায় নিয়ে ঘুরতে যাবে, তাই ভাবছিলাম শাড়ি পরে যাই, কিন্তু আমি তো পরতে পারি না। মুখটাকে এইটুকু করে নিল নীলা। মিতা চৌধুরী হেসে উঠলেন, ওমা, এই ব্যাপারের জন্য মন খারাপ করতে হয় নাকি? আয়, আমি পরিয়ে দিচ্ছি। অফিসের গুরুত্বপূর্ণ মিটিং শেষ করে যে যার মতো নিজেদের কেবিনে বসে রেস্ট করছেন। ফজল চৌধুরী এই ফাঁকে চলে গেলেন আয়ানের কেবিনে। বড় দুই ভাইয়ের রেস্ট করা প্রয়োজন, কিন্তু আয়ান তখনও কাজ করবে তা তিনি জানেন, তাই তিনি আয়ানের কাছে চলে গেলেন দুইটা ফাইল নিয়ে। 1 বছরে আয়ানের কাজের মান এতই ভালো হয়েছে যে কেউ দেখলে বুঝবে না যে আয়ান 1 বছর ধরে অফিসের কাজে হাত লাগিয়েছে। তার প্রখর মেধা ও পরিশ্রম তাদের চৌধুরী ফাউন্ডেশনকে অনেক এগিয়ে নিয়ে গেছে, তাই তারা তিন ভাই যে কোনো সময় তাদের কাজ আয়ানের সাথে শেয়ার করেন। ফজল চৌধুরী আয়ানের কেবিনে নক করলেন। আয়ান ল্যাপটপ থেকে চোখ তুলে দেখল ছোট চাচুকে। কিছুটা বিরক্তির রেখা ফুটে উঠল চোখে। মুখে বিরক্তির সুর টেনে বলল, কতদিন বলেছি চাচু, তোমরা আসলে অনুমতি নিতে হবে না। ফজল চৌধুরী হাসলেন। হেসে বললেন, তোমার তো পার্সোনাল লাইফ আছে, বাবা বাসা হোক কিংবা অফিস কেবিনে, রুমে আসতে গেলে অনুমতি নেওয়াটা ভদ্রতা। কিন্তু চাচু, এটা অফিস, এখানে নিশ্চয়ই আমি পার্সোনাল কাজে বিজি থাকবো না। তাছাড়া তোমাদের কাছে আমার পার্সোনাল বলতে কিছু নেই। ফজল চৌধুরী আবারও হাসলেন। ঠিক আছে বাবা, এবার এই দুইটা ফাইল দেখে বলো তো সব ঠিক আছে কিনা। আয়ান দেখল ফাইলগুলো। ফজল চৌধুরীর হাতে ফাইল তুলে দেবে তখন টেবিলের উপর রাখা ফোনটি ভেজে উঠল। আয়ান তাকালো, ফোনের স্ক্রিনে মাহিম নামটা ভেসে উঠল। কপাল কুঁচকে এলো তার। এই অসময়ে মাহিম কল করল যে। কপাল চেপে বসে আছে আয়ান। অসহ্য লাগছে তার কাছে সবকিছু। একটা ছবি পাঠিয়েছে মাহিম, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আরাফ আর নীলা লেকের পাড়ে দাঁড়িয়ে আছে। শাড়ি পরে সাজগুজ করে আরাফের সাথে ঘুরতে বেরিয়েছে। কই, তার জন্য তো কখনো এমন করে সাজেনি। অস্থির হলো আয়ান, হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল। অনেক ভেবে চিনতে কল করল নীলাকে। মোড়ে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিল নীলা, পাশেই দাঁড়িয়ে আছে আরাফ। নীলার ফোনটা ঝংকার তুলে বেজে উঠল। নীলা মুড়ির প্লেটটা আরাফের হাতে ধরিয়ে ব্যাগ থেকে ফোন বের করলো, কিন্তু কলারের নাম দেখে হাত থেকে ফোন পড়ে যাওয়ার মতো অবস্থা।
স্ক্রিনে জ্বলজ্বল করছে হিটলার লেখাটা। তার আয়ান ভাই। সে তো কখনো কল করে না তাকে, তবে আজ হঠাৎ অফিসে কোনো বিপদ হলো নাকি? নীলার ভাবনা চিন্তার মধ্যে ফোনটা বাজতে বাজতে কেটে গেল। অপাশে অধৈর্য হলো আয়ান, অধৈর্য হাতে ফের কল লাগালো ডায়ালে থাকা নাম্বারে। নীলার ভাবনার মধ্যে আবার বেজে উঠল ফোনটা। এবার নীলা রিসিভ করলো, সাথে সাথে খুব সুন্দর করে একটা সালাম দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। আয়ান চোখ বুজে নিজেকে নিয়ন্ত্রণ করলো, ধীরে ধীরে সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করল, ওয়ালাইকুমু সসালাম, কোথায় তুই? নীলা ভরকালো, হঠাৎ ফোন দিয়ে এভাবে তার খোঁজ করার কারণটা বুঝতে পারল না। নীলাকে কিছু বলার সুযোগ না দিয়ে আয়ান বলে উঠল, তুই এখনই বাসায় যাবি? নীলা আবারও হকচকালো, তার মানে আয়ান জানে সে বাসায় নেই, কিন্তু কিভাবে? সে কি তার উপর নজর রাখছে? কিন্তু কেন? নীলা রয়সয়ে মিনমিন করে বলল, কিন্তু ভাইয়া, আমি তো আরাফ ভাইয়ের সাথে বেরিয়েছি। আয়ান চোখ মুখ কিচে নিল, ফের ধমকে উঠল, তুই এক্ষুনি বাড়ি যাবি, সময় অর্ডার। কট করে ফোন কেটে গেল। নীলা মুখ বাঁকালো, হুহইট, সময় অর্ডার। আরাফ উৎসুক হয়ে তাকিয়ে আছে, এবার নীলাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। নীলা কাচুমাচু করে বলল, আয়ান ভাই ফোন দিয়েছিলেন, এখনই বাসায় যেতে বলছে। আরাফ ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, কেন, কি হয়েছে? জানি না, বলেছেন যেন এখনই বাসায় যাই। ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7:15। নীলা আজ বায়না ধরেছে নীলার কাছে পড়বে। তাই তার হোম টিউটর রিয়াদে এসে ফিরে গিয়েছে। ছেলেটা তাদের পাশের দুই বাড়ির। পেরি এই ছোট এক ছালা এক বাড়িতে থাকে। বাবা নেই, মাও ছোট এক বোনকে নিয়ে এসে থাকে। এ বছর এইচএসসি দিয়েছে, পড়াশোনায় অত্যন্ত ভালো, সাদাসিধে নম্র ভদ্র এক ছেলে। ছোটখাটো কিছু টিউশনি করে, তার পরিবার চালায়। আয়ান তাকে মিলাকে পড়াতে এনেছে এবং মাস শেষে ভালো মানের একটা তোহফা দেয় যাতে ছেলেটা উপকৃত হয়। রিয়াদ খুব শ্রদ্ধা করে আয়ানকে, বাড়ির সব গুরুজনকেই সে সম্মান করে। নীলার রুমে বিছানায় বসে পড়ছে মিলা। ফাঁকে ফাঁকে আবার কিছু কিছু লিখছে, যেটা মনে রাখার জন্য লিখতে বলছে নীলা। বই থেকে চোখ তুলে নীলার দিকে তাকালো মিলা। নীলা জিজ্ঞাসা করল, কি হলো, পড়ছিস না কেন? মিলা আবদার করল, আমি আইসক্রিম খাবো। নীলার দৃষ্টি নিভে এলো, সে মিলাকে বলল, আইসক্রিম তো ঘরে নেই পাখি, এখন কোথায় পাবো? আমি বরং কাল তোমার জন্য আইসক্রিম নিয়ে আসবো। চঞ্চল মিলা ঝটপট উত্তর করল, কে বলেছে আইসক্রিম নেই? আমি দেখেছি সেদিন আয়ান ভাইকে ফ্রিজে আইসক্রিম রাখতে। নীলার ভ্রু কুচকে এলো, আয়ান আইসক্রিম রেখেছে ফ্রিজে? তবে কি আয়ান সেদিন রাতে সত্যিই বলেছিল যে সকালে পেয়ে যাবি? তাহলে নীলাকে বলল না কেন? যদি নীলার জন্যই এনে থাকে। নীলার অভিমান হলো সে এই আইসক্রিম খাবে না। উঠে গেল মিলাকে আইসক্রিম এনে দিতে। ফ্রিজ খুলে হতভম্ব নীলা, বড় বড় 2 বক্স আইসক্রিম দখল করে আছে ফ্রিজের অর্ধেক। তার আয়ান ভাই তার জন্য এত আইসক্রিম এনেছে। ভিতরটা যেন ভালো লাগায় চেয়ে গেল, ভুলে গেল কিছুক্ষণ আগের সেই অভিমান। ফ্রিজ থেকে আইসক্রিম খুলে 2টা প্লেটে নিয়ে নিল কিছুটা আইসক্রিম, একটা তার জন্য, একটা মিলার জন্য। কফি নিয়ে দাঁড়িয়ে আছে নীলা আয়ানের কক্ষের সামনে। বেশি হয়নি রাত 9টার, ঘরে বাজছে ঘড়ির কাঁটা। আয়ান ফিরেছে কিছুক্ষণ আগে, ফিরে নীলাকে কফির অর্ডার করেছে। নীলা দরজায় দাঁড়িয়ে কাচুমাচু করছে, সেদিনের ঘটনা চোখে ভাসছে, খুব লজ্জা লাগছে তার। আজও যদি এমন হয়, তাই আর রুমে ঢুকার সাহস পাচ্ছেন না। তৃতীয়বারের মতো ঢুকা পড়ল দরজায়। এবার ভিতর থেকে আওয়াজ আসলো, দরজা খোলা আছে, ভেতরে আয়। নীলা ছোট ছোট পা ফেলে এগিয়ে গিয়ে দাঁড়ালো আয়ানের সামনে, কফি রাখা হাত বাড়িয়ে দিল। তোমার কফি। আয়ান কফি নিল, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে নীলার দিকে। আয়ান জিজ্ঞাসা করল, কিছুক্ষণ পর আমি চলে যাচ্ছি শুনেছিস? নীলা মিন করল, শুনেছি। আয়ান পইপি করে সাবধান করে দিল, আমি যেন না শুনি কোথাও গিয়েছিস কলেজ ফাঁকি দিয়ে। নীলা মিন করল, আচ্ছা। নীলা পা বাড়ালো চলে যেতে, আয়ান পেছনে রাখল। শুন। নীলা ঘুরে দাঁড়ালো, চোখ তুলে চাইলে আয়ান বলল, আর কখনো শাড়ি পরবি না? নীল শাড়ি তো নয়। নীলা আশ্চর্য হয়ে চাইল, কিছুই তার মাথায় ঢুকছে না, তাকে শাড়ি পরতে নিষেধ করছে কেন? নীলার চাহনিতে বিরক্ত হলো আয়ান, ধমকে উঠল নীলাকে, আউট। নীলা অবুঝের মতো চেয়ে থাকল। আয়ান ফের খেকিয়ে উঠল, বেরিয়ে যেতে বলেছি শুনিসনি? নীলা এবার হুঁশে ফিরল, কোনো কথা না বলে চুপচাপ প্রস্থান করল। আয়ানের মেজাজ খিটখিটে হয়ে আছে, যতবার ভাবছে নীলা অন্য কারোর জন্য শাড়ি পরে সেজেছে ততবার তার মেজাজ খারাপ হচ্ছে। আরাফের সাথে বাড়িতে নীলাকে রেখে যেতে তার মন মানছে না, কিন্তু কিছু করার নেই, বন্ধুগুলো খুব জোর করছে যাওয়ার জন্য।
রাত তখন 12:30 ছুঁই ছুঁই। ড্রয়িং রুমে বসে বাবার সাথে কথা বলছেন ফয়সাল চৌধুরী, পাশে বসে আছেন দুই ভাই ফারুক চৌধুরী আর ফজল চৌধুরী। বিন্নিরাও দাঁড়িয়ে আছেন তাদের পাশে, ভিডিও কলে দেখছেন তাদের শ্বশুরকে। মায়েদের পাশে দাঁড়িয়ে আছে নীলা, আরাফ ও বসে আছে বাবার পাশে। শুধু নেই আয়ান আর মিলা। আয়ানকে এমন পারিবারিক বৈঠকে সচরাচর কমই পাওয়া যায়। সে একা থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর মিলা ঘুমুচ্ছে তাদের কক্ষে। ফয়সাল চৌধুরীর বাবা মাহবুব চৌধুরী, তিনি আজ 4 বছর ধরে লন্ডনে থাকছেন তার মেয়ে হামিদা চৌধুরীর সাথে। তার স্ত্রী গত হয়েছেন 5 বছর হলো। তিনি এখানে সর্বদাই তার স্ত্রীকে মিস করেন। তার শয়তিগুলো তাকে খুঁড়ে খুঁড়ে খায়। কখনো কখনো খুব কাঁদেন তার স্ত্রীর জন্য, খুব ভালোবাসতেন কিনা। তাই তার মেয়ে তাকে সেখানে নিয়ে যায় যদি কিছুটা শয়তি ভুলে থাকা যায়। কয়েক মিনিটের মাথায়ই দেখা মিলল আয়ানের। হাতে ট্রলি ব্যাগ, নন ফর্মাল গেট আপের এক সুদর্শন যুবক। ব্ল্যাক শার্টের হাতা কনুই পর্যন্ত গুটানো, স্পাইক করা চুল। নীলা তাকিয়ে আর চোখ ফেরাতে পারল না। তার আয়ান ভাই আসলেই সুদর্শন, যদিও সে কখনো অতটা খেয়াল করে কখনো দেখেনি, কিন্তু এখন খুব চোখে বাজছে তার এই লুক। সবাই তাকিয়ে আয়ানের দিকে। আয়ান জানালো সে এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সবাই তাকে দোয়া করে দিলেন। এক ফাঁকে দাদার থেকেও দোয়া নিয়ে নিল আয়ান। সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। সদর দরজা দিয়ে যাওয়ার আগে একবার তার প্রণয়ীকে চোখে দেখে গেল। এই 5 দিন তাকে না দেখে কি করে থাকবে সে। গ্রীষ্মের প্রখরতাকে বিদায় দিয়ে ধরণীতে দেখা মিলেছে বর্ষার। মাথার উপরে কখনো কাঠফাটা রোদ, তো আবার কখনো দেখা মিলছে ঘন কালো মেঘের। যেন রোদ বৃষ্টির লুকোচুরি খেলা। বেভলা দিনের এই সময়ে কলেজের পথে হাঁটছে নীলা। কিছু দূরেই দেখা যাচ্ছে একটি রিকশা দাঁড়িয়ে। বাড়ি থেকে বেরিয়ে কোনো গাড়ির দেখা মিলেনি আর, তাই পায়ে পায়ে কিছুটা এগিয়ে এসেছে নীলা। সামনের রিকশাটাকে জিজ্ঞাসা করল, মামা যাবেন? রিকশা চালক মামা হেসে শুধালেন, কোথায় যাবে মা? এমসি কলেজ যাব চাচা, চলেন। 3টে ক্লাস শেষ করে এখন টিফিন টাইম চলছে। কলেজের ক্যান্টিনে বসে আছে নীলা, সুমি, তানিয়া, মারিয়া। সেই শুরু থেকে সবাই পড়েছে তানিয়ার পেছনে, কাল কেন আসেনি কলেজে। আজও সকাল থেকে মন খারাপ করে বসে আছে, এর কারণ কি? সুমি এবার বিরক্ত হয়ে বলল, তানু তুই কি বলবি, কি হয়েছে, নাকি আমি তর পাচায় লাথি দিব? যত সব ফাউল মায়া, তোর কি জামাই মোছে? এমন বেরকাইয়া আছস কে? মারিয়া চোখ রাঙিয়ে তাকালো সুমির দিকে, তারপর রয়েস হয়ে বলল তানিয়াকে, কি হয়েছে বেবি, বল আমাদের, আমরা চেষ্টা করব সমাধান করার। নীলা উৎসুক হয়ে তাকিয়ে আছে তানিয়ার দিকে, কি বলে শোনার জন্য। আদৌ কিছু বলবে কিনা তাও বুঝতে পারছে না। সবাইকে অবাক করে দিয়ে তানিয়া এবার চড়ো করে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, ও আমাকে চিট করেছে দোস্ত, ও আমাকে কখনো ভালোই বাসেনি। আগামী শুক্রবার ওর বিয়ে লামিয়ার সাথে। সবাই যেন এবার তবদা খেল। তানিয়া রিফাতের কথা বলছে, যাকে সে মন প্রাণ দিয়ে ভালোবাসতো। আর এতদিন সবাই জানতো রিফাতও তানিয়াকে অনেক ভালোবাসতো, কিন্তু এখন এটা কি শুনছে? নীলা তানিয়াকে বুঝানোর মতো করে বলল, দেখ তানু, রিফাত ভাই হয়তো চাপে পড়ে এমনটা করছে। আমরা সবাই জানি উনি তোকে কতটা ভালোবাসতেন। তাহলে নীলাকে কথা শেষ করতে না দিয়ে তানিয়া ফের বলে উঠল, ও ইচ্ছে করে এমন করছে। নীল ও আমাকে কখনো ভালোবাসেনি। ও আমাকে বলছে প্রথম থেকেই লামিয়ার সাথে ওর রিলেশন ছিল, আর পরিবার থেকেও তাদের বিয়ে ঠিক করা ছিল। ও শুধু টাইম পাস করেছে আমার সাথে। হতবাক হয়ে চেয়ে তাকলো সবাই। মারিয়া এবার খেক করে উঠল, উই রিফাতের বাদশাকে আমি দেখে নিব। আমার বান্ধবীকে কাদায় শালা হিজড়া। ওর লুঙ্গি খুলে আমি ওকে গাছে ঝুলিয়ে রাখব। নীলা নাক মুখ কুচকে বলল, বেয়াদব ছেমরি, এসব কোন ধরনের কথাবার্তা, চুপ যা। এবার সুমি চেঁচিয়ে উঠল, কেন চুপ যাবে কেন? ওই হারামির বাদশাকে আমি একবার পাই তাপরিয়ে গাল লাল করে দেব। থাক বেবি, তুই কাঁদিস না, ওই বাদটার জন্য তুই কেন শুধু শুধু কষ্ট পাবি বল? তানিয়ার কান্না থেমেছে সেই কবেই। সে দেব দেব করে তাকিয়ে আছে ওদের দিকে। তার বান্ধবীগুলো তার জন্য মাস্তানি করবে ভাবতেই যেন মাথা ঘুরে উঠল হতভম্ব তানিয়ার। আকাশে মেঘের মেলা, দীপ্তিমান সূর্যটা সেই কখন হারিয়ে গেছে মেঘের আড়ালে। যখন তখন বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। সকাল 10টার দিকে কক্সবাজার এসে নেমেছে আয়ান, রাতুল আর মাহিম। ফ্রেশ হয়ে হালকা ব্রেকফাস্ট সেরে কিছুক্ষণের জন্য ঘুমিয়েছে তারা। বিকেলে বের হবার প্ল্যান ছিল, কিন্তু এই মেঘলা দিন দেখে দনমনায় ভুগছে আদৌ কি তাদের এখন বের হওয়া ঠিক হবে। বৃষ্টির কবলে পড়লে ঘোরাঘুরির মজা থাকবে না, তাছাড়া বৃষ্টিতে ভিজলেই আয়ানের জ্বর হয়। তাই রিস্ক নেওয়া যাবে না। অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিল না বেরোনোই উত্তম।
রিসোর্টের খোলা বারান্দায় বসে আছে তিন বন্ধু। হাতে কফির মগ। আয়ানের দৃষ্টি অনুসরণ করে তাকালো রাতুল। এখান থেকে সমুদ্রের বুকে আচরে পড়া ঢেউগুলো অনায়াসেই দেখা যাচ্ছে। খুব সুন্দর ভিউ, তার জন্যই আয়ান এই রিসোর্টটি সিলেক্ট করেছে। যান্ত্রিক শহর ছেড়ে প্রকৃতির সান্নিধ্যে এসেছে। প্রকৃতিকে যদি আপন করে না নেয় তবে কিসের এত আয়োজন। ঝিরিঝিরি বৃষ্টি নামল ধরার বুকে, সবুজ প্রকৃতির বৃষ্টির ছোঁয়ায় যেন প্রাণবন্ত হয়ে উঠেছে। আয়ানের নির্জীব চোখের দিকে তাকিয়ে শুধালো রাতুল, তুই কি কিছু নিয়ে টেনশনে আছিস আয়ান? আয়ান কোনো উত্তর করল না। আগের মতো সে নির্বিকার চেয়ে সমুদ্রের পানে। এবার মাহিমও একটু নড়েচড়ে বসল। সে এটা খেয়াল করেছে এখানে এসেছে পর থেকে আয়ান কেমন উদাস হয়ে আছে। এবার মাহিম আয়ানের দিকে তাকিয়ে বলল, কোনো সমস্যা আয়ান? আয়ান বরাবর এর ন্যায় এবারও চুপ রইল। ওরা নিরাশ হলো আর কোনো প্রশ্ন করল না আয়ানকে। ওরা জানে আয়ান যদি নিজে থেকে কিছু না বলে তাহলে কারো সাধ্যি নেই বোম মেরেও আয়ানের পেট থেকে কথা বের করার। আয়ান শূন্য চোখে তাকালো আকাশের পানে, বিরস গলায় শুধালো, আমি কি খুব বড় ভুল করছি মাহিম? হকচকালো দুজন, একে অপরের দিকে তাকালো। কিসের কথা বলছে আয়ান? মাহিম উৎসুক হয়ে জিজ্ঞাসা করল, কিসের কথা বলছিস আয়ান? ইদানিং আরাফ ওকে খুব সময় দিচ্ছে, ঘুরতে নিয়ে যাচ্ছে, কেয়ার করছে, যেটা আমি একদমই সহ্য করতে পারছি না। আমার খুব ভয় হচ্ছে ও যদি আরাফের প্রতি উইক হয়ে পড়ে। আমার কি হবে বলতো? ওয়ে আমার অক্সিজেন, ওকে ছাড়া আমি বাঁচব কি করে? ওরা বুঝতে পারল আয়ান নীলার কথা বলছে। শক্তপোক্ত আয়ানের এত দুর্বল আহাজারি বন্ধুগুলো সহ্য করতে পারল না। যে আয়ান কাউকে কখনো পরোয়া করে না, কারো ধার ধারে না, সেই আয়ানেরও আজ কাউকে হারানোর ভয়ে বুক কাঁপছে। তাহলে ওকে বলে দিচ্ছিস না কেন আয়ান? রাতুলের প্রশ্নে এবার চোখ ঘুরিয়ে সামনে তাকালো আয়ান। বিরক্ত হয়ে বলল, তোরা তো সবই জানিস রাতুল, তাহলে কেন এটা বলছিস? ও এখনো অনেক ছোট, কিছুদিন হলো এইচএসসি দিয়ে সবে অনার্স অ্যাডমিশন নিয়েছে, কতই বা বয়স ওর। এখন যদি এসবে জড়িয়ে পড়ে ওর পড়ালেখা নষ্ট হবে। কিন্তু এর মধ্যে যদি ও অন্য কারোর সাথে জড়িয়ে যায় কি করবি তুই? মাহিমের কথায় এবার রাতুল ও বলল, ঠিকই তো আছে, তখন কি করবি তুই? কলেজে না লোক লাগিয়ে রেখেছিস, কেউ ওর কাজ ঘেঁষতে পারবে না, কিন্তু আরাফের তো কোনো গ্যারান্টি নাই। আয়ান কিছু বলল না, আবারও ঘাড় বাঁকিয়ে তাকালো আকাশের পানে, মনে মনে বলল, তুই যদি আমার থাকিস আমি পুরো পৃথিবীর সঙ্গে লড়তে পারবো, কিন্তু তুই যদি হস আমার প্রতিদ্বন্দ্বী তবে আমি শুরুতেই হেরে যাব। ড্রয়িং রুমে সোফায় বসে নীলার মাথায় তেল দিয়ে দিচ্ছেন সালমা বেগম। ফ্লোরে বসে আছে নীলা, হাতে তার ফোন। মেসেজ এর টুং টুং আওয়াজ আসছে। তার পাজি বান্ধবীগুলো গ্রুপে ছট তুলেছে আর তার মুখ্য বিষয় হলো সুমি নাকি প্রেমে পড়েছে। মারিয়া হৈ হৈ করে উঠল, এই নীলা, আজ তুই আমাদের থেকে বিদায় নিয়ে আসার পর আমরা একটু হেঁটে হেঁটে এগিয়েছিলাম তারেক ভাইয়ের দোকানের সামনে, একটা ছেলেকে দেখে তো সুমি প্রেমে পড়ে গেছে, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। কেক করে উঠল সুমি, কি শুরু করেছিস বাল? একটু ভালো লাগলেই প্রেমে পড়ে গেলাম। মানছি আমি ছেলেটার সুদর্শন দেখে ক্রাশ খেয়েছি আমি, তাই বলে প্রেমে পড়ে গেলাম এক দেখাতেই। নীলার চোখ চকচক করে উঠল, তার বান্ধবী প্রেমে পড়েছে, তাদের পুরুষ বিদ্বেষী বান্ধবী সুমি, যে কিনা প্রেম ভালোবাসা আর ছেলেদের দু চোখের বিষ মনে করে। নীলা হরবর কর জানতে চাইল, ছেলেটা দেখতে কেমন রে? এবার মারিয়া হৈ হৈ করে উঠল, সে কি মাল দোস্ত, পুরাই জোস, তাই তো আমাদের নিরামিষ সুমি প্রেমে পড়ল। সুমি আবারও কেঁকিয়ে উঠল, একদম বাজে কথা বলবি না শাকচুন্নি, আমারই ভুল হয়েছে তোদেরকে বলা যে ছেলেটা সুন্দর। এতটুকুই তো বলেছিলাম নাকি? কাউকে সুন্দর বললেই তার প্রেমে পড়া হয়ে গেল? এবার নীলা বলল, তা তো না বান্ধবী, কিন্তু তুমি যেহেতু সুন্দর বলেছ তার মানে তুমি ক্রাশ খেয়েছো, আর ক্রাশ যখন খেয়েছো তার মানে ভালো লেগেছে, আর ভালো যখন লেগেছে তার মানে প্রেমে পড়েছ। ঠিক ঠিক, একদম তাই। নীলার কথায় সহমত পোষণ করল তানিয়া। মারিয়া সুমি আর কিছু বলল না, এদের সাথে তর্ক করে কোনো লাভ হবে না। নিঝুম রাত, ঘড়ির কাঁটা এখন 10টার ঘরে। খাবার টেবিলে বসে আছেন চৌধুরী পরিবারের সবাই। বিন্নিরা সার্ভ করছেন সবাইকে, ছেলে মেয়ে আর বাড়ির কর্তাদের খাবারের পরই তিন যা খেতে বসেন। এমন না যে এটা এ বাড়ির নিয়ম বলা যায়, বিন্নিদের অঘোষিত রুটিন, তারা নিজ হাতে ভালো করে দেখে শুনে তাদের খাওয়াবেন বলেই নিজেরা তখন খেতে বসেন না। সবার মনোযোগ পেতে হালকা গলা ছাড়লেন ফয়সাল চৌধুরী, সবাই তাকালো তার দিকে। তিনি এবার রয়ে শয় বললেন, আয়ানের বয়সটা তো কম হলো না, বলছিলাম বাবাকে বলি যদি হামিদাকে নিয়ে দেশে আসেন, এবার না হয় এনির সাথে আয়ানের বিয়েটা সেরে নেওয়া যাবে।
এই কথাটা নীলার ভালো লাগলো না। কেন লাগলো না সে জানে না। তবে আয়ানের বিয়ে হয়ে যাবে এটা শুনে তার অস্বস্তি হচ্ছে। কেন এমন হচ্ছে? সে তো সবই জানে। তাদের ফুফু হামিদা চৌধুরীর মেয়ে হেনির সাথে আয়ানের বিয়ের কথা চলছে অনেক আগে থেকেই। তাদের দাদি মমতা চৌধুরী চেয়েছিলেন নিজের মেয়ের ঘরের নাতনিকে ছেলের ঘরের নাতির সাথে বেঁধে দিতে। ঘড়ির কাঁটার রাত 12:35। সে নিস্তব্ধ রজনী, তালার মতো মস্ত বড় চাঁদ আকাশে জ্বলজ্বল করছে, অসংখ্য তারার মেলা। অদূরে ল্যাম্পপোস্টের আলোয় দেখা মিলছে দু একটা কুকুরের উপস্থিতি। বেলকনিতে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে নীলা। তার মনটা ভীষণ খারাপ। আজ 3 দিন হলো আয়ান বাড়িতে নেই। খুব মনে পড়ছে আয়ানকে। কিন্তু কেন তার জন্য মন এত ছটফট করছে বুঝে আসছে না নীলার। এটা তো প্রথম নয় যে আয়ান বাড়ির বাহিরে আছে। এর আগেও আয়ান ব্যবসায়িক কাজে বিভিন্ন শহরে গিয়েছে, সপ্তাহের পর সপ্তাহ যেখানে সেখানে থেকেছে। তবে কি সে আয়ানের প্রতি ফুটবল হয়ে পড়ছে? হকচকালো নীলা এসব কি ভাবছে সে? এটা কখনো হওয়ার নয়। আর না এটা শুভনীয়। আয়ান তার ভাইয়ের মতো। নীলার অগুছালো চিন্তা ভাবনায় ব্যাঘাত ঘটে কারো উপস্থিতিতে। দরজায় নক করছে কেউ। কে হতে পারে এত রাতে? নীলা ব্যস্ত হাতে দরজার নব ঘুরালো, কিন্তু দরজার পাশে আরাফকে দেখে কিছুটা ভরকালো। এত রাতে আরাফ এখানে কেন? নীলার জিজ্ঞাসু চাহনিতে আরাফ নড়েচড়ে দাঁড়ালো। সে জানে এত রাতে এভাবে একজন প্রাপ্ত বয়স্ক মেয়ের কাছে আসাটা অবাঞ্ছিত, কিন্তু তবুও সে এসেছে। তবে নীলাকে এত রাতে জাগ্রত পাবে সেটা ভাবেনি। তার খুব ইচ্ছে করছিল নীলার সাথে দেখা করতে, কথা বলতে। শেষ অবধি আর থাকতে না পেরে এসেছে নীলার দরজায়। ইতস্তত করে বলল, আসলে নীল ঘুম আসছিল না, তাই ভাবলাম তুই জেগে আছিস কিনা দেখি। কিছুক্ষণ আড্ডা দেওয়া যাবে। তোকে কি বিরক্ত করলাম? আমি জেগেই ছিলাম ভাইয়া। সমস্যা নেই, তুমি দাঁড়াও, আমি আসছি। ঘর থেকে নিজের ফোন হাতে নিয়ে আরাফের সাথে ছাদের দিকে পা বাড়ালো নীলা। রাত 3:17। রিসোর্টের বাগানে বসে কার্ড খেলছে আয়ান, রাতুল, মাহিম। কারো চোখে ঘুম নেই। তারা খুব উপভোগ করছে তাদের এই ভ্রমণ। খেলায় এগিয়ে আছে আয়ান, তার সাথে টক্কর দিয়ে পেরে উঠছে না কেউ। রাতুল খুব নিরাশ হলো। আফসোস করে বলল, শালার জীবন কোনো কাজের না। না পারছি তোকে টপকে উইং হতে, আর না পারছি জীবনে একটা প্রেম করতে। এই জীবনের যন্ত্রণা আর সহে না। মাহিম অট্ট হাসিতে পেটে পড়ল রাতুলের কথায়। সে মজা পেয়েছে খুব। পাওয়ারই কথা। যেই রাতুল সুন্দর মেয়ে দেখলেই লাইন মারে, তাদের সাথে প্রেম করে, আবার অনায়াসেই ব্রেকআপ করে, সে কিনা বলছে জীবনে প্রেম হলো না। ভালো হয়ে যা মাসুদ, ভালো হতে পয়সা লাগে না। মাহিমের কথায় রাতুল ভাব নিয়ে বসো, তেজের সাথে বলল, তোর কি আমাকে খারাপ মনে হয়? আমার মতো ইনোসেন্ট পোলা এই এলাকায় আর 2টা পাবি তুই। কলার মুচা এক পিসি হয়। আয়ানের তীক্ষ্ণ খুঁচায় রাতুল এবার রেগে গেল। মেকি রাগ দেখিয়ে বলল, আয়ান তুইও আমাকে অপবাদ দিলি। আয়ান কানে তুলল না রাতুলের কথাও। এবার মেয়েদের মতো ন্যাকামি করবে তা সে জানে, তাই চুপ থাকলো। আয়ানকে চুপ থাকতে দেখে রাতুল এবার দুষ্টু হাসল। আয়ানকে শুনিয়ে শুনিয়ে বলল, ভাবছি একটা প্রেম করব। মেয়ে আমার পছন্দ করা, এবার শুধু মেয়েকে পটাতে পারলেই হলো। চৌধুরী বাড়ির মেয়েটা আছে না, কি যেন নাম, লাল সবুজ নীল, সে যেন কার দিল। আয়ান দাঁতে দাঁত পিষে বলল, তোর চোখ আমি তুলে নেব হারামি। আমার কলিজায় হাত দিবি না। তোর মুখে যেন আমি ওর নামটাও না শুনি। হাসিতে ফেটে পড়ল রাতুল। তার তীরটা জায়গা মতো লেগেছে। মাথার উপর তীব্র রোদের প্রখরতা ছাড়িয়ে দেখা যাচ্ছে মেঘের আনাগোনা। বর্ষার ঋতু যখন তখন বৃষ্টি নামতে পারে। কলেজের গেইটে দাঁড়িয়ে আছে নীলা ও তার 3 প্রাণপ্রিয় বান্ধবী। অপেক্ষায় আছে বারিক চাচার। আজ তারা সবাই একসাথে শপিংয়ে যাবে। শপিং বলতে আহামরি তেমন কিছুই না, নিত্য প্রয়োজনীয় টুকটাক ছোট ছোট কিছু জিনিস কিনবে ওরা। যে কোনো সময় যে বৃষ্টির আবির্ভাব ঘটবে আর তাতে তাদের অসুবিধা হবে এসব কারো মাথায় নেই। তাদের অপেক্ষার অবসান ঘটে 7 মিনিটের মাথায় এসে হাজির হলেন বারিক চাচা। জানালেন রাস্তায় সামান্য জ্যাম ছিল, তাই একটু দেরি হয়েছে। সিটি সেন্টার শপিং মলে ঢুকেছে 4 বান্ধবী। বারিক চাচা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন মলের সামনে। মলের দক্ষিণ পাশের প্রথম দোকানটাতেই ঢুকলো ওরা। মারিয়া কিনল তার জন্য জুতাও একটি হাতব্যাগ। তারপর তারা গেল পাশের গলির পরের দোকানটায়। সেখানে থেকে বিভিন্ন ধরনের কসমেটিক্স ক্রু করল সবাই। বেরিয়ে আসবে তখন নীলার চোখ পড়ল শাড়ির দোকানে। কালো রঙের এক জামদানি শাড়ি খুব পছন্দ হয়েছে ওর। যদিও সে শাড়ি পরতে পারে না বা পরে না, তবুও তার ইচ্ছে হলো এটা নিতে। শাড়িটা তার ভীষণ পছন্দ হয়েছে।
নীলা তার হাতের শাড়িটা নেড়ে ছেড়ে দেখছে, তখন হঠাৎ চোখ পড়ল তাদের বিপরীত পাশে সিঁড়ির দিকে। কেউ দাঁড়িয়ে আছে ওখানে, সাথে দুইজন দেহরক্ষী তার পাশে। শক্তপোক্ত শরীরের এক আকর্ষণীয় পুরুষ, শরীরে আটসাট হয়ে আছে মেরুন রঙা শার্ট। এই মলের দ্বিতীয় তলায় রেস্টুরেন্ট রয়েছে, সেখানে থেকেই হয়তো লোকগুলো নেমেছে, কিন্তু এখানে দাঁড়িয়ে আছে কেন? নীলা তাকে এই চোখ ফিরিয়ে নিল, তার কেন যেন মনে হলো লোকটা তাদেরকেই দেখছে। রোদচশমার আড়ালের চাউনিটা নীলা ঠিকভাবে টার করতে পারল না। সারারাত আকাশের বুক চিরে ঝরা মুষলধারে বৃষ্টির পর এখন বেলা ঘনিয়ে সূর্যের দেখা মিলেছে। পূর্ব আকাশের লাল আলোর ঝলকানি, শুনশান পরিবেশ। বেলা তখন 8:45 ঘরে। তাড়াহুড়ো করে নিচে নামছে আয়ান। আজ 2 দিন হলো সে বাড়ি ফিরেছে। ব্যস্ত পায়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে হাঁক ছাড়ল আরাফের উদ্দেশ্যে। আয়ানের ডাকে হাজির হয়েছে আরাফ। ড্রয়িং রুমের বাম পাশের সোফায় বসে আয়ান। তার জরুরি তাগিদে বাবা চাচা সকলেই হাজির হয়েছেন এখানে। আয়ান কোনো ভনিতা ছাড়াই আরাফকে বলল, বসো এখানে, তোর সাথে আমার কথা আছে। আরাফ বসল আয়ানের বিপরীত মুখর সিঙ্গেল সোফায়। তার পাশের সোফায় বসে আছেন ফজল চৌধুরী। আয়ানের পাশে ফয়সাল ও ফারুক চৌধুরী। আয়ান এবার সবাইকে বলল, তোমাদের আমি একটি জরুরি কথা বলার জন্য ডেকেছি বাবা। আমি চাই আরাফ কাল থেকে আমাদের ব্যবসায় জয়েন করুক। তার পার্সোনাল লাইফ থাকতেই পারে, আমি তাতে ইন্টারফেয়ার করব না, কিন্তু আমি অনেক ভেবে দেখেছি আরাফ যদি এখন থেকে শুরু না করে পরে তাকে হিমশিম খেতে হবে। তাছাড়া আমিও সব সময় থাকব না যে আমাকেই সব সামলে নিতে হবে। তাই আরাফের জন্য এটা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবার মুখ খুললেন ফজল চৌধুরী, আয়ানকে বললেন, আরাফ তো এখন জয়েন করতে চায় না আয়ান, সে তো সেদিন তোমার সামনেই বলেছে কথাগুলো। কিছু করার নেই চাচ্চু, এনজয় করার জন্য সারা জীবন পড়ে আছে, কিন্তু তার আগে নিজেকে জগৎ স্থানে দাঁড় করানো উচিত। আশা করছি তুই বুঝতে পেরেছিস আরাফ। আয়ানের কথার প্রেক্ষিতে আর কেউ কোনো উত্তর করল না। কিছুক্ষণ নীরবতার পর আরাফ আয়ানের প্রস্তাব গ্রহণ করে জানালো সে অফিস জয়েন করছে। তাহলে এই কথাই রইল, কাল থেকে তুই অফিস যাবি। আর বাবা চাচা, আমি কাল কিছু কাজে ঢাকা যাচ্ছি, ফিরতে 2 দিন সময় লাগবে। আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে, যেহেতু আমি আমার কাজ সম্পন্ন করেই তবে যাচ্ছি। আয়ানের কথার পরপরই আয়ানকে প্রশ্নবিদ্ধ করলেন ফয়সাল চৌধুরী, কিছুদিন পর পর তুমি কোথায় যাও আয়ান? আবার কখনো কখনো তো অফিস রেখেও উধাও হয়ে যাও, এর কারণ কি? সাথে করে আবার রাফিনটাকেও নিয়ে যাও কেন? আয়ান এবার তাকালো বাবার দিকে, নরম গলায় বলল, সবারই ব্যক্তিগত একটি জীবন আছে বাবা, কারো স্বপ্ন, কারো লক্ষ্য, কারো প্রয়োজনীয়। কিন্তু দিনশেষে সবাই নিজেকে নিজের মনের মতোই গড়ে তুলতে চায়। এই বিষয়টি আমার একান্তই ব্যক্তিগত বাবা, তাই তোমাকে কোনো উত্তর দিতে পারছি না। আসছি। নিজের কথা শেষ করে আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই সদর দরজা দিয়ে বেরিয়ে গেল আয়ান। রান্নাঘর থেকে ডাইনিংয়ে খাবার আনছিলেন রাকিবা চৌধুরী। আয়ানকে চলে যেতে দেখে পিছু ডাকলেন, কিন্তু তাকে উপেক্ষা করেই চলে যায় আয়ান। হতাশার শ্বাস ফেললেন ফয়সাল চৌধুরী। তার এই ছেলেটা যেন কেমন অদ্ভুত ধরনের, কারো কথা শুনে না, কাউকে পরোয়া করে না, সর্বদা নিজের গম্ভীরতা বজায় রাখে। ছেলেটা কি আসলেই তার, নাকি হসপিটালে কারোর সাথে অদল বদল হলো? তিনি তো এমন নয়। আয়ান লুকিয়ে বিয়ে টিয়ে করেন নিল নাকি ভাই? ফারুক চৌধুরীর কথায় তড়াক করে চোখ তুলে তাকালেন ফয়সাল চৌধুরী। তার মতো এখানে থাকা প্রত্যেকেই তাকিয়ে আছে ফারুক চৌধুরীর দিকে। সবার চাউনি দেখে তিনি কিছুটা অপ্রস্তুত হলেন। আমতা আমতা করে বললেন, না মানে আমার মনে হলো তাই বললাম আর কি, এছাড়া তো আর কিছু খুঁজে পাচ্ছি না। দীর্ঘশ্বাস ফেললেন ফয়সাল চৌধুরী, মাথাটা সোফায় এলিয়ে দিতে দিতে বললেন, তাহলে তো খুব ভালোই হতো ফারুক, আমি খুব খুশি হতাম। কিন্তু এটি একেবারেই অসম্ভব। ঠিকই তো বলেছেন বড় ভাই, যেই ছেলে বিয়ের কথা শুনলে পালাই পালাই করে সে নাকি লুকিয়ে বিয়ে করে নিবি। তোমার মাথাটা কি গেছে ছোট ভাই? কি নিয়ে কথা হচ্ছে এখানে? আমি কি জয়েন করতে পারি? নীলার কথায় সবাই ঘুরে তাকালো সিঁড়ির দিকে। সেখানে দাঁড়িয়ে আছে নীলা। কলেজের জন্য একেবারে পরিপাটি হয়ে নেমেছে সে। আরে আমার মাঝে আয় তো এদিকে, তোর জন্যই বসে আছি আমরা। নীলা এগিয়ে গেল তাদের কাছে। ফয়সাল চৌধুরী তার পাশে জায়গা খালি করে বসালেন নীলাকে। মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন, পড়ালেখা কেমন চলছে মা? নীলা ঝটপট উত্তর করল, হ্যাঁ চাচ্চু, খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ। ফজল জিজ্ঞাসা করলেন, তোমার কলেজে যেতে আসতে অসুবিধা হয় না তো আম্মু? বাড়ি ঠিক মতো যাওয়া আসা করে তো? নীলা প্রাণবন্ত হেসে উত্তর দিল,
হ্যাঁ চাচ্চু, উনি ঠিক মতোই আসা যাওয়া করেন, কোনো সমস্যা হয় না। কোনো সমস্যা হলে আমাদের বলিস, তাছাড়া আয়ান তো আছেই। বাবার কথায় উত্তর করল নীলা। ঠিক আছে বাবা, আমি জানাবো। তাদের আলোচনায় জল ঢেলে তারা দিয়ে ডাকলেন মিতা চৌধুরী। খাবার রেডি, সবাই খেতে আসো। অন্ধকার ঘরে হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে এক লোক। চিৎকার করার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু মুখ বাঁধা থাকায় শুধু অস্পষ্ট আওয়াজ বেরোলো মুখ দিয়ে। লোকটা চটপট করলো উঠে বসতে, কিন্তু পারল না। নিস্তেজ হয়ে পড়ে রইল মাটিতে। কিছুক্ষণ পর দরজার মর্মর শব্দে চোখ তুলে তাকালো লোকটি। কেউ প্রবেশ করছে ভিতরে, কিন্তু আবছা আলোয় মুখটা স্পষ্ট নয়। আবছা ছায়া ধীরে ধীরে এগিয়ে এলো লোকটার কাছে। সামনে এসে দাঁড়াতেই পাশ থেকে অন্য একজন চেয়ার টেনে দিল। সে পায়ের উপর পা তুলে হাঁটুতে এক হাত ভর দিয়ে লোকটার দিকে ঝুঁকে বসল কিছুটা। লোকটা ফেল করে তাকিয়ে রইল, মুখে মাস্ক থাকায় চিনতে পারছে না তার সামনের দুইজন ব্যক্তিকে। কারা ওরা, তাকেই বা কেন এখানে আটকে রেখেছে? জসিম, কি খবর তোর? কেমন লাগছে এখানে? পাশের ছেলেটি ইশারা পেয়ে লোকটির মুখের বাঁধন খুলে দিল। তেলে বেগুনে জ্বলে উঠল মাটিতে পড়ে থাকা জসিম নামের লোকটি। চেঁচিয়ে বলল, কে তুই? কি চাস? আমাকে এখানে এনেছিস কেন? বিরক্ত হলো আয়ান। সে কি বয়রা? এভাবে চেঁচানোর কি আছে? সে কি কানে শুনতে পায় না? ধমকে উঠল আয়ান। চুপ কর টিউবলাইট। আমি কানে শুনতে পাই, এত চেঁচানোর কি আছে? জসিম ফের চেঁচিয়ে উঠল, তুই চিনিস আমি কে? আমার সাথে পাঙ্গা নিয়ে ভালো করিসনি, তোকে আমি দেখে নেব। একবার ছাড়া পাই তোর 14 গোষ্ঠীকে আমি পায়ে পিষে মারব। মুখে থাকা মাস্কটি টেনে খুলল আয়ান। সাথে সাথে ভড়কে গেল জসিম নামের লোকটি। ভয়ার্ত চোখে তাকালো সামনে বসা আয়ানের দিকে। আমাকে চিনিস? আয়ানের কথায় এবার জসিম টকটক করে কাঁপতে লাগলো, ধরধর করে ঘাম ঝরতে লাগলো তার শরীর বেয়ে। আয়ানের মুখের অধল পরিবর্তন হলো। রাগে তার কপালের রগ ভেসে উঠল। দাঁতে দাঁত পিষে বলল, আমাকে পিষে মারবি? আমার 14 গোষ্ঠীকে পিষে মারবি? আয় দেখি তোর কত পাওয়ার। জসিম এবার ভয়ে কেঁদে দিল। আয়ানের পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ল। ভাই, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো খারাপ কাজ করব না, ভালো হয়ে যাব, আমাকে মারবেন না প্লিজ, দয়া করুন ভাই। আয়ান চারা দিয়ে তার পা ছাড়িয়ে নিল। ছিটকে পড়ল জসিম। আয়ান কটমট করে বলল, এই আয়ান কাউকে সুযোগ দেয় না, আর সে যদি সুযোগের যোগ্যই না হো তাহলে তো কখনোই না। কত মায়ের বুক খালি করেছিস তুই, পারবি হিসেব দিতে? তখন তো মেয়েগুলো তোর মতো করে পায় পড়েছিল। দিয়েছিলি তুই সুযোগ। আজ আমিও দেখব তোর কত কারেন্ট। রাফিন, জি স্যার। 1 ঘন্টার সময় দিলাম, এর মধ্যে কাজ শেষ করবি। ওর যত কারেন্ট আছে ট্রান্সমিটার সহ উড়িয়ে দিবি। গট ইট। রাফিন তড়িঘড়ি করে উত্তর দিল, জি স্যার। রাফিনকে আদেশ দিয়ে হনহন করে বেরিয়ে গেল আয়ান। নিশীথের গভীর নিস্তব্ধতায় এক চাঁদ ভরার রজনী। চারপাশ নিস্পন্দ, গাছের পাতাও যেন হাওয়ার মুখ চেয়ে স্তব্ধ হয়ে আছে। আকাশে একটি ধবধবে সাদা চাঁদ নির্জনতার মূর্ত প্রতীক হয়ে উদ্ভাসিত। তার আলো যেন রূপালী জলের ঢেউ হয়ে ছড়িয়ে পড়েছে। নিশ্ছিদ্র নীরবতা আর রহস্যমতার পর্দায় মোড়ানো এক জঙ্গল, শহর থেকে বহু দূরে, যেন এক আলাদা জগৎ। জনমানবহীন প্রান্তরে অবস্থিত এই বনভূমি নিজস্ব ভাষায় কথা বলে, যেখানে শব্দ আসে শুধু পাতার মৃদু কাঁপন, দূরের পাখির ডাক, বন্য প্রাণীদের ছায়ামত ছুটে চলার। চাঁদের মৃদু আলোয় অন্ধকারের পথ চিরে সেই জঙ্গল থেকে বেরিয়ে এসে রাস্তায় উঠল আয়ান। ঢাকা শহরের অদূরে এক অজপাড়া গায়ের নিস্তব্ধ জঙ্গল এটা। যেখানে দিনের আলোতেই কোনো মানুষ প্রবেশ করতে ভয় কাঁপে, সেখানেই আয়ান গড়ে তুলেছে এক আলাদা জগৎ। সমাজের কালো মুখোশধারী লোকেদের খাতির যত্নের জন্য সেখানে রয়েছে এক টর্চার সেল। রাস্তার পাশেই তার গাড়ি পার্ক করা। গ্যাওর গ্যাওর শব্দ তুলে গাড়ির ইঞ্জিন স্টার্ট করল। কালো ধোঁয়া উড়িয়ে বেরিয়ে গেল এই শুনশান রাস্তা পেরিয়ে। এখন রাত 3টা। আয়ান ঢাকা ফিরেছে দিনের 12টায়। তারপর থেকেই তোরজোর মিশন চালিয়ে তুলে এনেছিল জসিমকে। মিশন কমপ্লিট। এবার গন্তব্য তার ফ্ল্যাট। শাওয়ার নিয়ে একটি লম্বা ঘুম প্রয়োজন। রাতভর বৃষ্টির পর নতুন সকালের সূচনা। গাছের পাতাগুলি ভেজে চকচক করছে। বৃষ্টির ধারা তাদের ধুয়ে মুছে এক অদ্ভুত সতেজতা এনে দিয়েছে। রাস্তার ধারে জমে থাকা জলে প্রতিফলিত হচ্ছে দিগন্তের অস্পষ্ট রেখা। নীলাকে কলেজে নামিয়ে গেছে আরাফ। আজ 3 দিন হলো সে অফিসে জয়েন করেছে। ছোট ছোট পা ফেলে কলেজের ভেতর এগিয়ে যাচ্ছে নীলা। এখন সময় 9:37। কলেজের আনাচে কানাচে ছড়িয়ে আছে শিক্ষার্থীরা। নীলা দেখল একটু দূরেই তাদের দুতলা ক্লাসের বারান্দায় দাঁড়িয়ে আছে মারিয়া। সে ভেবে নিল তানিয়া আর সুমি বোধহয় এখনো আসেনি।
ক্লাসের ডান পাশের পেছনের দুই বেঞ্চ আগে বসেছে নীলা আর মারিয়া, পাশে ব্যাগ ফেলে জায়গা দখল করে আছে সুমি আর তানিয়ার জন্য। যদিও সেখানে কেউ বসবে না, তাদের ফ্রেন্ডশিপ নিয়ে সকলেরই ধারণা আছে। কলেজে এসেছে থেকে চারজন একসাথেই সর্বদা চলাফেরা করছে। এর সুবাদে ক্লাসের আর কারোর সাথে অতটা ঘনিষ্ঠ হয়ে ওঠা হয়নি কারোরই। নীলা চুপ করে বসে আছে, মুখে কোনো কথা নেই। তার মনটা কেমন করছে তার আয়ান ভাইয়ের জন্য। কক্সবাজার থেকে এসে 2 দিনও থাকল না বাড়িতে, তার মধ্যে আবার কোথায় না কোথায় চলে গেল কাল। নীলা কলেজে থাকতে আয়ান বেরিয়েছে, তাই যাওয়ার সময় ও দেখা হয়নি। কেন যেন খুব মনে পড়ছে তাকে। কি হলো নীল, কথা বলছিস না কেন? মারিয়ার প্রশ্নে তার দিকে তাকালো নীলা। কি বলবো? নীলার উত্তরে সন্তুষ্ট হলো না মারিয়া, নাক মুখ কুঁচকে বলল। কি বলবি মানে? কথা বলবি, যা মনে আসে বলবি। কি বলবি এটা আবার কেমন প্রশ্ন? হিরে, কি নিয়ে কথা হচ্ছে? সুমির কথায় ঘাড় ঘুরিয়ে তাকালো দুজন। সুমি আর তানিয়া দুজনেই দাঁড়িয়ে আছে। তোরা একসাথে এসেছিস নাকি? মারিয়া জিজ্ঞাসা করল সুমিকে। আরে কলেজের গেইটে এসে দেখি ও আসছে, তাই দাঁড়িয়ে একসাথে আসলাম। তানিয়ার উত্তরে আর কেউ কিছু বলল না। ওদের কথা মধ্যে ক্লাসে প্রবেশ করলেন প্রফেসর শফিকুল ইসলাম, চোখে চশমা, মাথায় টাক, সামনে ঝুলে আছে কলসির মতো পেট। ক্লাসে ঢুকেই হাঁক ছাড়লেন তিনি। সাইলেন্ট। নড়েচড়ে বসল সবাই। খিটখিটে মেজাজের এই শফিকুল স্যার একবার রেগে গেলে সাংঘাতিক। পেছনে বসে ঝিমুচ্ছে তানিয়া। সারা রাত মুভি দেখেছে, ঘুম হয়নি একদমই। তারই বদৌলতে এখন ক্লাসে বসে ঝিমুচ্ছে। এখন পাশ থেকে খুঁচা দিল মারিয়া। ঘুমুচ্ছিস কেন বাল? স্যার দেখলে পেদানি খাবি। যাক তো, এত কথা বলিস না, নিজের কাজ নিজে কর। তানিয়ার উত্তরে এবার বিরক্তি নিয়ে তাকালো নীলা। ক্লাস কি ঘুমানোর জায়গা তানু? তানিয়া অসহায় মুখ করে বলল। ঘুম তো তা বুঝেন না রে। ফিসফিস শুনে তাদেরকে নোটিশ করলেন শফিকুল স্যার। তীক্ষ্ণ চোখে তাকিয়ে খেকিয়ে উঠলেন। এই কে কথা বলছে ওখানে? ধরফর করে লাফিয়ে উঠল তানিয়া। স্ট্যান্ড আপ। এই মেয়ে দাঁড়াও। শফিকুল স্যারের হাঁকে উঠে দাঁড়ালো সে। আমি ক্লাস করাচ্ছি আর তোমরা পেছনে বসে কথা বলছো। বেয়াদব মেয়ে, বেরিয়ে যাও ক্লাস থেকে। স্যারের কথায় একে অপরের দিকে তাকালো ওরা। ওদের তাকানো দেখে স্যার আরো জ্বলে উঠলেন, খেক করে বললেন। সব কয়টা বেরিয়ে যাও, এক্ষুনি বের হয়ে যাও। ব্যাগ নিয়ে সুরসুর করে বেরিয়ে গেল চারজন। ক্লাস থেকে বেরিয়েই খুম করে তানিয়ার পিঠে ব্যাগ দিয়ে বাড়ি দিল সুমি। চেঁচিয়ে বলল, তোর জন্য এমন হয়েছে বেয়াদ্দব ছেমরি। এবার তানিয়া চেঁচিয়ে উঠল। আমি কি বলছিলাম তোদের কথা বলতে, তোরা কথা বললি কেন? তোরা কথা না বললেই তো টাকলু ব্যাটা আর আমাদের দেখতো না। আহ হয়েছে, এবার থামো তোরা, এসব কি নতুন? সব সময়ই তো তোরা কোনো না কোনো জটলা পাকিয়ে থাকিস। নীলার কথায় এবার চুপ হলো সবাই। মারিয়া বলল, ক্লাস তো একটাও করলাম না, সময় তো অনেক বাকি, এখন কি করব? পরের ক্লাসগুলো কি করব? নীলা অনীহা দেখিয়ে বলল, ভালো লাগছে না ক্লাস করব না আর। খুব বোর হচ্ছি, কোথায় ঘুরতে যাবি? কিন্তু আয়ান ভাই কিছু বলবে না তোকে? সুমির কথায় নীলা বলল, আয়ান ভাই ঢাকা গেছে, সে সিলেটে নেই। এবার সবাই হৈ হৈ করে উঠল, তাহলে তো যেতেই হয়। অনেক দিন কোথাও ঘুরতে যায় না। চারজন বেরিয়ে পড়ল ঘোরাঘুরি করতে। পরিপাটি এক কক্ষ, সাদা দেয়ালে বড় এক ঘড়ি জানান দিচ্ছে বেলা 11টা। ল্যাপটপে বসে কাজ করছিল আয়ান। ঘাড়ে কিছুটা ব্যথা অনুভব করলো, উঠে দাঁড়ালো সে। চেয়ার ছেড়ে বড় সেই কাচের দেয়ালের সামনে দাঁড়ালো। নিচে দেখা যাচ্ছে ব্যস্ততম রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল। 5 মিনিট দাঁড়িয়ে আবার চেয়ার টেনে বসলো আয়ান। খুব ক্লান্ত লাগছে, চোখ বুজে পিঠ ঠেকিয়ে বসলো। 2 মিনিটের মাথায় নক পড়ল দরজায়। আসবো স্যার। রাফিন দাঁড়িয়ে আছে। হুম। আয়ানের অনুমতি পেয়ে ভেতরে প্রবেশ করলো রাফিন, তারপর কৈফিয়ত দেওয়ার মতো করে আয়ানকে বলল, অনেক পিছিয়েছি স্যার, আপনার কথা মতো গোপনাঙ্গ কেটে দিয়েছি। এখন দিয়ে এসেছি হসপিটালে। 2-1 দিন পর পুলিশের হাতে তুলে দেওয়া যাবে। খুর হাসলো আয়ান। তমালের কোনো খোঁজ পেয়েছিস? জি স্যার, সালা দেশ ছেড়ে পালানোর ধান্দায় আছে, আজ সন্ধ্যায় ফ্লাইট। আমি লোক লাগিয়েছি, ও এয়ারপোর্ট পৌঁছার আগেই আমাদের হাতে ধরা পড়বে। আবারও হাসলো আয়ান, হেসে বলল, গুড, তবে সন্ধ্যার পর পরই যেন তার সাথে আমার দেখা হয়। রাফিন কাচুমাচু করে বলল, স্যার তমালকে নিয়ে আপনার প্ল্যান কি? ওর খুব খাতির যত্ন করবি, যতদিন নায়ের পেছনে কে আছে তা জানতে পারছি। তার আগে ওকে ধরে আনোর রাফিন, আজ সন্ধ্যার মধ্যে যদি আমি তমালকে না পাই তাহলে তোর বিয়ে দেব না। অসহায় মুখ করে তাকালো রাফিন, সব সময় তাকে খুব ভয় রাখে স্যার।
সে কি করবে? সে তো চেষ্টা করছে, যদি না পারে তাহলে কি তার দোষ? তার মতো এত নিষ্পাপ একটা শিশুকে তার স্যার বিয়ের ভয় দেখায়। মালনীছড়া চা বাগানের পাশে বড় এক গাছের তলায় বসে আছে চার বান্ধবী। হাতে তাদের ঝালমুড়ি খাচ্ছে আর গল্প করছে, কিন্তু নীলার মন সেখানে নেই। সে তো বলেছিল ঘুরতে যেতে, কিন্তু কোথাও মন বসাতে পারছে না। তানিয়ার ও তো মন তেমন ভালো নেই। রিফাতের সাথে ব্রেকআপের পর থেকে নিজেকে উদাসীন লাগে, তাই তো সারা রাত জেগে মুভি দেখেছে, যদি তাকে একটু ভুলে থাকা যায়। কথায় কথায় এবার মারিয়া বলল, আমার না খুব প্রেম করতে ইচ্ছে করছে রে, কিন্তু ভালো কোনো ছেলেই পায় না। দেখতে ভালো হলেও স্বভাবে আস্তাগফিরুল্লাহ, আর স্বভাব ভালো হলে তাকে পছন্দ হয় না। আমি চয়েস ব্লকে আছি রে, কি যে করি। কলেজ লাইফ শেষ করে এবার ভার্সিটিতে আছি, আজও একটা প্রেম করতে পারলাম না। অসহায় মুখ করে বসল সে। তানিয়া উপদেশ দিয়ে বলল, প্রেম করিস না দোস্ত, প্রেমের মরা মরিস না। দেখ এখন আমার অবস্থা, ছেলেরা কখনো ভালো হয় না। ভাবনায় পড়ল নীলা, আসলেই কি ছেলেরা ভালো হয় না? কই তার আয়ান ভাই, আরফ ভাই, তাদেরকে তো কখনো এমন করতে দেখেনি। নীলার ভাবনার সুতো ছিল সুমির কথায়। আমিও ও তো বলি, এসব প্রেম টেম কিছুই না, ছেলে মানুষ হচ্ছে সুবিধাবাদী, সুযোগ দিলেই গলায় ঝুলে নাচবে। মারিয়া সুমিকে ইগনোর করে বলল, আরে রাখ তো, সব ছেলে এক হয় নাকি? এই নীল শুন না। লাজুক হেসে হাতের নখ খুঁটল মারিয়া। নীলা ভ্রু কুচকে তাকালো তার দিকে। এবার রয় শয় বলল মারিয়া, তোর তো হ্যান্ডসাম দুইটা ভাই আছে, আমাকে তোর ভাবি বানিয়ে নিয়ে নে না। আবারও লাজুক হাসল মারিয়া। হ, যেই না চেহারা নাম রাখছে তার পেয়ারা, তোকে কি দেখে ওর ভাই চয়েস করবে শুনি? শাকচুন্নি কোথাকার! মারিয়াকে ভেঙ্গিয়ে বলে উঠল তানিয়া। অট্ট হাসিতে ফেটে পড়ল সুমি। তানিয়াকে বাহবা দিয়ে বলল, যা বলেছিস বান্ধবী। বলে আবারও হাসিতে ফেটে পড়ল সুমি ও তানিয়া। তাদের কথায় গাল মুখ ফুলিয়ে বসে আছে মারিয়া, কিন্তু নীলা হাসল না। তার আবারও মনে পড়ল আয়ানের কথা। সে কোথায় আছে এখন? কি করছে? নীলা তো জানে না। লোকটাকে এই কদিন খুব মনে পড়ছে, কিন্তু কেন? সে তো এই হিটলারটাকে ভয় পায়, সে যত দূরে থাকবে তাতেই মঙ্গল। আগে তো দূরে দূরে থাকলে সে খুব খুশি থাকত। তার ভেতরের এক সত্তা যেন চেঁচিয়ে উঠল, তুই প্রেমে পড়েছিস নীল, তোর হিটলারের প্রেমে পড়েছিস তুই। নীলা হকচকালো, এটা সে কি ভাবছে? এটা কখনোই সম্ভব নয়, সে তো সবই জানে। হয়তো আগামী মাসেই অ্যানি আসবে দেশে, তারপর তারপর আয়ান বিয়ে করবে এনিকে। তার কলিজা যেন মুচড়ে উঠল, খুব কষ্ট হচ্ছে। তবে কি সত্যিই সে তার হিটলারের প্রেমে পড়েছে? এখন কি উপায় হবে তার? কলেজ থেকে ফিরে নীলা ঘুমিয়েছিল কিছুক্ষণ, ঘুম থেকে উঠেছে 10 মিনিট আগে। ফ্রেশ হয়ে হুমায়ুন আহমেদের একটা বই নিয়ে বসেছে বারান্দায়। সূর্য যখন পশ্চিম আকাশে বিদায় নিয়ে তার শেষ রশ্মি আকাশে ছড়িয়ে দেয়, তখন পাখিদের নিরে ফেরার তারা। আর নীলা মগ্ন তার বইয়ের ভাজে। মেসেজের নোটিফিকেশনের আওয়াজে বই থেকে দৃষ্টি সরালো নীলা। হোয়াটসঅ্যাপ মেসেজের টোন, বন্ধুদের মেসেজ ভেবে হাতে তুলল ফোন। স্ক্রিনে চোখ পড়তেই বিস্ফোরিত চোখে তাকালো সে। হিটলার মেসেজ ওপেন করে পড়ল সে। চোখ দুটো তার বেরিয়ে আসার উপক্রম। এত দূরে থেকেও তার উপর নজর রাখছে। তাকে থ্রেট দিচ্ছে না বলে ঘুরতে গিয়েছিল কেন? মেসেজ দুটো আবার পড়ল নীলা। কার অনুমতি নিয়ে ঘুরতে গিয়েছিলি তুই? ক্লাস করিসনি কেন আজ? কাল আসছি আমি, তোর পাখা কতটুকু গজিয়েছে দেখতে হবে। ড্রয়িং রুমে বসে পড়ছে মিলা, তাকে পড়া বুঝিয়ে দিচ্ছে রিয়াদ। নীলা এসে বসল তার পাশে। কি রে রিয়াদ, কেমন আছিস? নীলার প্রশ্নে প্রাণবন্ত হাসল ছেলেটি, হেসে বলল, হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আন্টি আর রুমি কেমন আছে? এবার কিছুটা মলিন হলো রিয়াদের চেহারা, ধীর গলায় বলল, রুমি তো ভালো আছে আপু, কিন্তু মায়ের শরীরটা তেমন ভালো যাচ্ছে না। গত পরশু তাকে ডাক্তারে গিয়েছিলাম, ডাক্তার বলল অতিরিক্ত দুশ্চিন্তায় প্রেশার বেড়ে যায়। নীলার মুখটাও এবার মলিন হলো, তাকে সান্ত্বনা দিয়ে বলল, এত চিন্তা করিস না, আন্টিকেও বলিস যেন এত দুশ্চিন্তা না করেন। আমরা তো আছি, কখন কি প্রয়োজন হয় আয়ান ভাইকে বলিস, উনি দেখে নিবেন। রিয়াদ ছেলেটা মাথা নিচু করে নিল, আর কিছু বলল না। সে অসহায় হতে পারে, কিন্তু তার অনেক আত্মসম্মান বোধ রয়েছে, কারো সহানুভূতি তার পছন্দ নয়। তাই তো এই অল্প বয়সেই সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছে। দিনের রাতে বাড়ি ও বাড়ি ছুটোছুটি করে টিউশনি করছে। পেছনে থেকে গাঁটটা পড়ল নীলার মাথায়। নীলা জানে এটা আরাফ ছাড়া কেউ নয়, এ বাড়িতে একজনই আছে যে তাকে কথায় কথায় গাঁটটা মারবে। আউচ! ভায়া! নীলার কথায় হাসল আরাফ।
সোফায় বসে গলার টাইটেলে করতে করতে বলল, এক গ্লাস পানি নিয়ে আয়ত্রা। মাথাটা এলি দিল সোফায়। নীলা ফুঁসে উঠল, সে এক্ষুনি ঝাড়ি দিয়ে বলবে পারবো না, নিজের পানি নিজে এনে খাও। কিন্তু আরাফের ক্লান্ত চেহারা দেখে আর কিছু বলল না, বরং উঠে গিয়ে তার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে আসলো। আকাশ পরিষ্কার, এক ফোঁটাও মেঘ নেই, শুধু বিশাল নীলের বুক জুড়ে রোদের রেশ। সূর্য তখন সদ্য মাথা তুলেছে, কিন্তু তার তেজ হালকা গরমে চারপাশকে মেখে দিচ্ছে সোনালি আলোয়। জানালার কাঁচ ভেদ করে সেই আলো ঘরে ঢুকেছে। আড়মোড়া ভেঙে উঠে বসল নীলা, দেয়ালে টাঙানো কালো রঙের ঘড়িটা জানান দিল বেলা 8টা। আজ একটু সকাল, ঘুম ভেঙেছে। বিছানা ছেড়ে ওয়াশরুমের দিক পা বাড়ালো নীলা। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। আচমকা মনে পড়ল আজ তো তার আয়ান ভাই আসার কথা, এতক্ষণে নিশ্চয়ই এসে গেছে। হাতের চিরুনি ফেলে মৃদু পায়ে দৌড়ে বেরোলো সে। পা থামল পাশের রুমের দরজায় গিয়ে। দরজায় ঝুলানো তালাটা এখন আর নেই, তার মানে আয়ান এসেছে। দুরু দুরু বুক কাঁপছে, সাহস নিয়ে দরজায় হাত রাখল। দরজা খোলা। ক্লান্ত আয়ান রুমে ঢুকে হয়তো আর খেয়াল ছিল না দরজা লক করতে। ভেজানো দরজা খুলে ধীর পায়ে রুমে প্রবেশ করল নীলা। ফ্যানের বাতাসে উড়ানো পর্দার ফাঁকগুলি আবছা আলো এসে পড়ছে বিছানায়। আয়ানের শক্তপোক্ত শরীরের উন্মুক্ত পিঠ ভেসে আছে। উপর হয়ে শুয়ে আছে আয়ান। মনে হয় ভোর রাতেই বাড়ি এসে ঘুমিয়েছে। ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে বসল নীলা, তাকালো আয়ানের মুখ পানে। কি স্নিগ্ধ লাগছে। অগুছালো চুলগুলো ফ্যানের বাতাসের তার চোখে মুখে আছড়ে পড়ছে। ঘুমন্ত অবস্থায় কি কিউট লাগছে দেখো, জেগে থাকলেই তো শুধু ধমকাধমকি করে। হিটলার কোথাকার। মুখ বাঁকালো নীলা। স্নিগ্ধ মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, খুব ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিতে। সে বুঝেছে, সে সত্যিই প্রেমে পড়েছে তার আয়ান ভাইয়ের, কিন্তু এর শেষ কি হবে সে জানে না। কথাটা ভাবতেই মুখ কালো হলো নীলার। সে কি কখনো ভেবেছিল যে এই হিটলারের প্রেমে পড়বে? কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারেনি। বিড়বিড় করে বলে উঠল নীলা, তুমি হয়তো জানো না কতটা জায়গা দখল করে আছো আমার মনে। ভালোবাসাটা অনিচ্ছায় শুরু হলেও এখন তুমি শুধু ভাবনা জুড়ে। কলেজের জন্য রেডি হয়ে নিচে নামলো নীলা। ড্রয়িং রুমেই বসে আছেন সবাই, বাবা চাচাদের পাশে গিয়ে বসল সে। ফজল চৌধুরী হেসে শুধালেন তাকে, কি ব্যাপার আম্মু, কেমন আছো? ঠোঁট প্রসারিত করে হাসল নীলা। জি চাচ্চু, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাথায় হাত রাখলেন ফয়সাল চৌধুরী, দোয়া দিয়ে বললেন, অনেক বড় হও মা, আমাদের মুখ উজ্জ্বল করবে তুমি। আবারও হাসল নীলা, তাকালো তার বাবার দিকে। তাকে কিছুটা ঝিমুতে দেখে জিজ্ঞাসা করল নীলা, তুমি কি অসুস্থ বাবা? না রে মা, তেমন কিছু না, সকাল থেকে মাথাটা ধরেছে কিছু। ফারুক চৌধুরীর কথায় নীলা বলল, তাহলে আজ আর অফিস যেও না, আব্বু বাড়িতেই থাকো, রেস্ট নাও। ফয়সাল চৌধুরী বললেন, এবার আমিও বলেছি একদিন অফিস না গেলে কিছু হবে না, বাড়িতে থেকে রেস্ট করুক। তাদের কথার মধ্যে নেমে হ্যালো আরাফ, ফর্মাল গেট আপে আছে সে। বুঝাই যাচ্ছে অফিসের জন্য একেবারে রেডি হয়ে নেমেছে। গাঁটটা পড়ল নীলার মাথায়। আরাফ নীলার মাথায় গাঁটটা দিয়ে বলল, কি রে বুচি, কি করিস? নীলা বিরক্ত হয়ে তাকালো। কথায় কথায় এভাবে মাথায় গাঁটটা মারাটা নীলার পছন্দ না। এর মধ্যে শোনা গেল ফয়সাল চৌধুরীর গলা, তোমাকে কতদিন বলেছি আরাফ, মাথায় গাঁটটা মারবেন না, এসব আমার পছন্দ না। নড়েচড়ে দাঁড়ালো আরাফ। সে বাবা চাচার কথা ভুলে গিয়েছিল। নীলা যে তাদেরই পাশে বসা সেটা যেন এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল। বাবার থেকে পালাতে এবার ডাইনিং এর দিকে হাঁটল সে। মাকে ডেকে বলল, খাবার কোথায় মা? দেরি হচ্ছে তো। ডাইনিং এ খাবার দিতে দিতে উত্তর দিলেন রাকিবা চৌধুরী, এই তো রেডি বাবা, চলে আসো তোমরা। ডাইনিং এ খাবার খাচ্ছেন সবাই, প্রতিদিন এর মতো আজও গিন্নিরা দাঁড়িয়ে আছেন, এটা ওটা দেখে দেখে নিয়ে দিচ্ছেন তাদেরকে। নীরবতা ভাঙল ফয়সাল চৌধুরীর কথায়। আয়ান কোথায়? আসেনি এখনো? সে তো ভোরেই ফিরেছে ভাই, এখন মনে হয় ঘুমুচ্ছে। আমি নামাজ থেকে ফিরে দেখেছিলাম আয়ান উপরে উঠছে। ফজল চৌধুরীর কথায় আর কেউ কিছু বলল না, যে যার মতো খেয়ে উঠলেন। ফারুক, তুই রেস্ট কর, রুমে গিয়ে আজ আর অফিসে যেতে হবে না। নীলা মা, তুমি কি আমাদের সাথে যাবে নাকি আরাফ নামিয়ে দেবে? ফয়সাল চৌধুরীর কথায় তাড়াহুড়ো করে বলল আরাফ, আমি নামিয়ে দিব বাবা, আমি তো ওদিকেই যাচ্ছি। আর কিছু না বলে সেখানে থেকে প্রস্থান করলেন ফয়সাল চৌধুরী, উদ্দেশ্য যার যার গন্তব্য। শ্রেণীকক্ষের একপাশে বোর্ডের উপর চকচোয়া অক্ষরগুলো দাঁড়িয়ে আছে নিঃশব্দ সাক্ষীর মতো, আর অপর পাশে শিক্ষার্থীদের চোখ, কখনো মনোযোগী, কখনো ক্লান্ত, আবার কখনো ভাবুক।
কেউ লেখালেখি করছে খাতায়, কেউ বা জানালার বাইরে তাকিয়ে যেন দূর আকাশে হারিয়ে গেছে। তাদের মধ্যে নীলা একজন, সেই কখন থেকে তাকিয়ে আছে দূর আকাশের পানে। ক্লাসে তার কোনো মনোযোগ নেই, সে তো ভাবনায় বিভোর। সে কি কখনো ভেবেছিল যে মানুষটার থেকে সবসময় পালিয়ে বাঁচত আজ সেই মানুষটাকেই মন দিয়ে বসবে? সে তো জানে তা কখনো হবার নয়। এই হিটলার কি তাকে কখনো পাত্তা দিবে? আগামী মাসেই তো দেশে আসছে অ্যানি। তারপরেই তো তার আয়ান ভাই অন্য কারো হয়ে যাবে। কলিজা মুচড়ে উঠল নীলার, এ কি নিদারুণ যন্ত্রণা। কাঁধে চাপড় পড়ল নীলার। হিরে কি ভাবছিস এত? তানিয়ার কথায় ঘুর কাটল তার। নিষ্প্রাণ চোখে তাকিয়ে বলল, কই কিছু না তো। নিশ্চয়ই কিছু আছে, 2 দিন ধরে দেখছি তুই সবসময় অন্যমনস্ক থাকিস, বল কি নিয়ে এত ভাবনা তোর? সুমির কথায় নড়েচড়ে বসল নীলা। মিন মিন করে বলল, কি বলবো? ফের শোনা গেল তানিয়ার কথা। কি বলবি তা তুই জানিস, কি সমস্যা তোর সেটা তো তুই বলবি, বল কি হয়েছে? মারিয়া জিজ্ঞাসা করলো এবার। সিরিয়াস কিছু দোস্ত? বিরক্ত হলো নীলা, ওরা ক্লাসের মধ্যে কিসব ঝামেলা শুরু করেছে। যদি ম্যাম বুঝতে পারে তাহলে নিশ্চয়ই ভালো হবে না। হয়তো বেরিয়ে যাও ক্লাস থেকে, নয়তো দাঁড়িয়ে থাকো। বিরক্তি নিয়ে বলল নীলা। চুপ করবি তোরা? এটা ক্লাস, অযথা চেঁচামেচি করিস না। নীলার কথায় চুপ হয়ে গেল সবাই, আর কেউ কোনো কথা বলল না। সূর্য তখন মধ্যগগনে। কলেজের ক্যান্টিনে ছড়িয়ে ছিটিয়ে আছে শিক্ষার্থীরা, যে যার মতো বসে নিজেদের ক্ষুধা নিবারণ করছে। আবার কেউ কেউ দাঁড়িয়ে বসে নিজেদের মতো আড্ডায় মন্ত। নীলাকে ঘিরে আছে তার 3 বান্ধবী, যেন সে চুরির আসামি। তখন থেকে চুপ করে আছে নীলা। অধৈর্য গলায় বলে উঠল সুমি, তুই কি কিছু বলবি? সেই কখন থেকে চুপ করে আছিস? আমাদের থেকে কি কিছু লুকোচ্ছিস তুই? মারিয়ার কথায় কাচুমাচু করল নীলা। সে ভাবছে এখনই কি তাদেরকে বলা ঠিক হবে। তার মন সায় দিল না, সে এই বিষয়ে কিছু বলতে ইচ্ছুক নয়, কিন্তু এখানে থাকলে এদের সাথে পারা যাবে না। তাই কিছু না বলে উঠে দাঁড়ালো নীলা। হাতে ব্যাগ তুলতে তুলতে বলল, আমি আসছি, তোরা ক্লাস শেষ করে চলে যাস। আরে কোথায় যাচ্ছিস? বাকি ক্লাস। কথা শেষ করতে পারল না সুমি, তার আগেই হনহন করে চলে গেল নীলা। হতভম্ব হয়ে তাকিয়ে রইল 3 জন। কলেজ থেকে বেরিয়ে রিকশার খোঁজ করছে নীলা। এই অসময়ে কোনো রিকশাও পাওয়া যাচ্ছে না। এখন তো তার বাড়ি ফেরার সময় নয় যে গাড়ি আসবে তাকে নিতে। তাই তাকে রিকশা করেই যেতে হবে। চারপাশে তাকিয়ে কোনো রিকশা না দেখে হাঁটতে লাগলো নীলা, সামনে গেলে যদি কোনো রিকশার দেখা পাওয়া যায়। কিছু দূর হাঁটতেই দেখা গেল এক রিকশা দাঁড়িয়ে আছে বড় আম গাছটার পাশে। এগিয়ে গেল সে। মামা যাবেন? রিনচিন মেয়েরি কণ্ঠের আওয়াজে রিকশায় চোখ বুজে বসে থাকা বয়স্ক লোকটি চোখ খুলে তাকালো। কোথায় যাবে মা? লোকটি জিজ্ঞাসা করল তাকে। ঝটপট উত্তর করল নীলা। জিন্দাবাজার যাব মামা, উঠব? হ্যাঁ মা, উঠে বসো। লোকটির অনুমতি পেয়ে রিকশায় বসল নীলা। ভাড়া মিটিয়ে বাড়িতে প্রবেশ করল নীলা। সদর দরজা পেরিয়েই দেখা হলো মায়ের সাথে। এই অসময়ে তাকে দেখে জিজ্ঞাসা করলেন সালমা চৌধুরী, কিরে এই অসময়ে তুই এলি যে? শরীর খারাপ? বলতে বলতে কপালে হাত রাখলেন তিনি। না মা, কোনো সমস্যা নেই, ভালো লাগছিল না তাই চলে এসেছি। স্বস্তির নিঃশ্বাস ফেললেন সালমা চৌধুরী। তাই বল, আমি তো ভেবেছিলাম শরীর টরীর খারাপ করলো নাকি। আচ্ছা, রুমে যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাঁচি। নীলা কোনো কথা না বলে পা বাড়ালো রুমের দিকে। ফ্রেশ হয়ে সবে খেয়ে উঠেছে নীলা। মিতা চৌধুরী এক মগ কফি তাকে দিয়ে বললেন, যা তো মা, আয়ানকে এই কফিটা দিয়ে আয়, ছেলেটা সেই কখন উঠেছে ঘুম থেকে। নীলার বুকটা টিপটিপ করল। আয়ানের নাম শুনলেই এখন কেমন যেন থরাস থরাস করে বুকটা। সে ধীর পায়ে এগিয়ে গেল সেই রুমের সামনে। উপরে 4টি রুম, সিঁড়ি পেরিয়ে ডান পাশে যে রুমটা ওটা নীলার। তার পাশের রুমে থাকে আয়ান। তারপরের রুমটা খালি এবং এর পরের রুম আরাফের। কফি হাতে দাঁড়িয়ে আছে নীলা, ধীরে ধীরে নক করলো দরজায়। কোনো সাড়া আসেনি, আবারও নক করলো। এবার আওয়াজ এলো ভেতর থেকে, কামিন। ঘুটি ঘুটি পায়ে ভেতরে গেল নীলা। আয়নার সামনে রেডি হচ্ছে আয়ান, এক পলক চোখ তুলে দেখল নীলাকে। তোমার কফি। মিন মিন করে কফিটা বাড়িয়ে দিল আয়ানের দিকে। সে কফিতে চুমুক দিয়ে নীলাকে বলল, বসো এখানে। নীলা বসল বিছানার একপাশে। আয়ান কফির মুখটাকে পাশে রেখে এগিয়ে গেল নীলার দিকে। সামান্য ঝুঁকে প্রশ্ন করল, কাল কোথায় ঘুরতে গিয়েছিলি? চোখ বড় বড় করে তাকালো নীলা। সে তো ভুলে গেছিল এই কথা তার আয়ান ভাইয়ে তাকে থ্রেট দিয়েছে। ধমকে উঠল আয়ান, কি হলো বল। মা, মালনী চড়া।
কার অনুমতি নিয়ে গিয়েছিলি? এবার যেন কেঁদে দেবে নীলা। কাঁদো কাঁদো মুখ করে বলল, আর যাব না ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। সুমি ওরা বলছিল তাই গিয়েছিলাম। নীলার চুপসানো মুখ দেখে কিছুটা নরম হয়ে এলো আয়ান। সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তুই এখনো অনেক ছোট নীল, বাহিরের জগৎটা তোর জন্য না। যেদিন থেকে তুই বুঝতে শিখে যাবি সেদিন আর তোকে কেউ বাধা দিবে না। লাফ দিয়ে উঠে দাঁড়ালো নীলা। দাঁড়িয়ে যাওয়ায় এখন আয়ানের মুখোমুখি সে, তার থেকে হাইটে কিছুটা লম্বা হওয়ায় সে মাথা উঁচু করে তাকালো আয়ানের দিকে। ফোঁতাফোঁত করে বলল, কে বলেছে আমি ছোট? আমার ১৯ বছর ৪ মাস ১৭ দিন আর ৮ মাস পরেই ২০ বছর হয়ে যাবে। চোখ ছোট ছোট করে তাকালো আয়ান। কণ্ঠে তাচ্ছিল্য নিয়ে বলল, ও তাই? কত বড় হয়ে গেছিস তুই? তাহলে বিয়ে দিয়ে দেই। মুখ কালো করল নীলা, মিনমিন করে বলল, আমি বিয়ে করব না। আয়ান প্রশ্ন করল, কেন? জানি না। নীলার উত্তরে চুপ থাকলো আয়ান। নিচের দিকে তাকিয়ে আছে নীলা, চোখে মুখে যেন কালো অমাবস্যা। অপলক তাকিয়ে রইল আয়ান। নির্জীব গলায় শুধালো, কবে বড় হবি তুই নীল? কবে বুঝবি বুকের ভিতর তোলপাড় করা বিরহের সেই আগুন? দিনের আলো নিভে গিয়ে রাতের আবরণ নামতে শুরু করেছে ধীরে ধীরে। সূর্য ডুবে যাওয়ার পর চারদিক যেন একটু বেশি নিস্তব্ধ হয়ে ওঠে। বাতাসের শব্দ স্পষ্ট শোনা যায়, গাছপালার ফাঁকে ফাঁকে ছায়া ঘন হয়ে আসে। আকাশে তখন একে একে জ্বলে ওঠে তারা, কিছুটা আবছা নীলচে কালো আকাশে প্রথমে দেখা যায় সন্ধ্যা তারা। পাখিরা ইতিমধ্যে তাদের নীড়ে পৌঁছে গেছে, কিন্তু মাঝে মাঝে কোনো একাকী পাখির ডাকে সেই নিস্তব্ধতা ভাঙে। ৩ তলার একটি কোণার ক্যাবিন। জানালার পর্দা খানিকটা সরানো, আকাশে সদ্য জ্বলে ওঠা চাঁদের আলো নরম হয়ে খরে পড়ছে। ডেস্কের উপর একটি ল্যাপটপ খোলা, পাশে একটা নোটপ্যাড আর কালো বলপেন। একটা মগে আধ খাওয়া কফি পড়ে আছে অবহেলায়। পাশের দেয়ালেই ঝুলছে মস্ত বড় ঘড়ি, আন্ডারস্কোর সময় ৭টা ১৫। ক্যাবিনে বসে আছে আয়ান, পরনে হালকা নীল শার্ট, মাথার চুলগুলো পরিপাটি। মনোযোগ দিয়ে মনিটরে কিছু পড়ছে, সম্ভবত একটি ক্লায়েন্টের রিপোর্ট। পাশে থাকা ডেস্ক বেলে প্রেস করলো আয়ান। কিছুক্ষণের মধ্যেই এসে হাজির হলো রাফিন। স্বচ্ছ কাচের দরজা ঠেলে অনুমতি চেয়ে জিজ্ঞাসা করল, আসবো স্যার? আসো। আয়ানের অনুমতি পেয়ে ভেতরে এসে দাঁড়ালো রাফিন। আয়ান তার পাশে থাকা কিছু ফাইলের মধ্য থেকে ২টি ফাইল তুলে দিল রাফিনের হাতে। দিয়ে বলল, এই ফাইলগুলো বাবাকে দেখাবে, সব ঠিকঠাক থাকলে বলবে সাইন করে দিতে। ফাইলগুলো হাতে নিল রাফিন। এবার আয়ান জিজ্ঞাসা করল, কালকের মিটিংয়ের কি খবর রাফিন? জি স্যার, শিকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রির পরিচালক আফতাব শিকদার কাল দুপুরে এখানে উপস্থিত থাকবেন। হুম। আয়ানের কথা শেষ করতে রাফিন চলে যেতে উদ্যত হলো, ঘুরে পা বাড়ালো দরজার দিকে। আবারও শোনা গেল আয়ানের গলা, তমালের কি খবর রাফিন? সতর্ক চোখে তাকালো রাফিন, আশপাশে তাকিয়ে এগিয়ে গেল আয়ানের কাছে। রিভলভিং চেয়ারটাতে মাথা হেলিয়ে চোখ বুজে আছে আয়ান। রাফিন কাছে গিয়ে মিনমিন করে বলল, ও কিছু বলছে না স্যার, ও বলছে এর মূল হোতাকে সে জানে না। সে কখনো তাকে দেখেনি, শুধু ফোনে কথা হতো। আমরা নাম্বার নিয়েছি স্যার, ট্র্যাকিং করার চেষ্টা করেছি এবং কার নামে এটি তোলা আছে সেই খোঁজ করেছি, কিন্তু কোনো খোঁজ পাইনি। এটি একটি প্রাইভেট নাম্বার। লোকটা খুব চালাক স্যার। তমালকে পুলিশের হাতে তুলে দিয়ে ওর আর কাজ নেই। জি স্যার। আয়ানের আদেশ পেয়ে সেখানে থেকে প্রস্থান করল রাফিন। ঘড়ির কাঁটা 10টা ছুঁই। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে বসে আছেন পরিবারের সকল। তাদের মধ্যে উপস্থিত নেই শুধু আয়ান। এসব পারিবারিক বৈঠকে তাকে খুব কমই পাওয়া যায়। ফয়সাল চৌধুরী আয়ানের খোঁজ করলেন। তোমার বড় ছেলে কোথায় মিতা? অকপটে জবাব আসলো মিতা চৌধুরীর। ও তো রুমেই আছে, কোথায় থাকবে আর? ফয়সাল চৌধুরী আক্ষেপের সাথে বললেন, তোমার ছেলেটাকে কেমন বানিয়েছ মিতা? পরিবারের সবাই বসে আছি এখানে, সে তো আসতে পারত, সবার সাথে কাছে বসে দুটো আলাপচারিতা করতে পারত, তা না, রুমের মধ্যে খাপটি মেরে বসে আছে। তেলে বেগুনে জ্বলে উঠলেন মিতা চৌধুরী। ও এখন আমার ছেলে, তাই না? আর যখনই কোনো ভালো কাজ করবে তখন তো বুক ফুলিয়ে বলো, বুঝতে হবে না কার ছেলে। আর এখন সেই ছেলে আমার একার হয়ে গেল। নাক মুখ কুচকে বসে রইলেন ফয়সাল চৌধুরী। এখন কথা বলাই বেকার, ঠোঁট টিপে হাসছেন সবাই। মিতা চৌধুরীকে সান্ত্বনা দিতে ফারুক চৌধুরী বললেন, আহা ভাবি, রাখো তো ওসব, ভাই তো এমনি এমনি বলেছেন। এবার তেতে উঠলেন ফয়সাল চৌধুরী। আমি এমনি এমনি বলিনি ফারুক, এমন একই ছেলে আমার হতেই পারে না। নিশ্চয়ই হসপিটাল থেকে বদল হয়ে এসে জুটেছে আমার কপালে। আমি তোমারই ছেলে বাবা, আমাকে নিয়ে এত ভাবতে হবে না।
আমাকে নিয়ে তুমি যত মাথা খাটাও তার যদি 1% তোমার বিজনেসে খাটাতে তাহলে আজ তুমি কোটিপতি হয়ে যেতে। সিঁড়ি দিয়ে নামতে নামতে বাবার কথাগুলো বলল আয়ান। ফয়সাল চৌধুরী আবারও তেতে উঠলেন, খেকিয়ে বললেন, শুনেছ শুনেছ তোমরা বেয়াদব ছেলের কথা। আমি নাকি বিজনেসে মাথা খাটাই না? আমি বিজনেসে মাথা না খাটালে, এত সহায় সম্পত্তি না কামালে এত রাজকীয় ভাবে থাকছ কি করে? এভাবে থাকতে তখন। আয়ানের নির্বিকার জবাব, তুমি ভুল বুঝছো বাবা, মাথা খাটাওনি আমি বলিনি। আমি বলেছি আমাকে নিয়ে যত খাটাও তত যদি খাটাতে। যতটুকু মাথা খাটিয়ে বিজনেস গড়ে তুলেছ তাতে তুমি লাখপতি হয়েছ। যদি আমাকে নিয়ে এত না ভেবে আমার জন্য করা ভাবনা চিন্তাগুলো বিজনেসের ভাবনা চিন্তার সাথে আরো অ্যাড করে নিতে তাহলে কোটিপতি হয়ে যেতে। ঠোঁট টিপে হাসল সবাই, বাপ ছেলে ভালোই জমেছে। নাক মুখ কুঁচকে রইলেন ফয়সাল চৌধুরী। এই ছেলের সাথে কথা বলে পারা যাবে না, তাই চুপ থাকাই শ্রেয়। হঠাৎ কিছু মনে পড়ায় নড়েচড়ে বসলেন তিনি। গম্ভীর গলায় আয়ানকে বললেন, বসো এখানে, কথা আছে তোমার সাথে। আয়ান নির্বিকার দাঁড়িয়ে, বলো, আমি শুনছি। বিরক্তিতে মুখ আমচালেন ফয়সাল চৌধুরী। এই ছেলে কখনো তার কথা শুনল না। বিরক্তি ছেড়ে এবার সোজা হয়ে বসলেন। আয়ানকে উদ্দেশ্য করে বললেন, বলছিলাম তোমার দাদাভাইকে দেশে আসতে বলবো। তাকে কথা শেষ করতে না দিয়ে আয়ান বলল, হ্যাঁ তা তো ভালো কথা, বলো আসবেন, সমস্যা কি? আমার কথাটা শেষ করতে দাও আয়ান। বিরক্তি নিয়ে বললেন তিনি, বাবা আসলে এবার তোমার বিয়েটাও সেরে ফেলতে চাইছি। হ্যাঁ। তার অসম্পূর্ণ কথা টেনে নিল আয়ান। আমি এখন বিয়ে করব না বাবা। দাদাভাইকে বলো তিনি আসবেন, থাকবেন, ইচ্ছে হলে যাবেন, না হয় থেকে যাবেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু বিয়ে নিয়ে আমাকে কেউ কিছু বলবে না। তেতে উঠলেন ফয়সাল চৌধুরী। তুমি কি সারা জীবন আইবুড়ো থাকবে আয়ান? বিয়ের কথা উঠলেই তুমি এড়িয়ে যাও, এর কারণ কি? তোমাকে কি বিয়ে করতে হবে না নাকি? বড় সোফাটির বাম পাশের কর্নারে বাবার পাশে জড়সড় হয়ে বসে আছে নীলা। তার ভেতরে অস্থির ঝড় বইছে, নিচের দিকে তাকিয়ে হাত কোচলাচ্ছে, মাঝে মধ্যে আচোখে তাকিয়ে দেখছে আয়ানকে। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, চুলগুলো স্পাইক করে রাখা। দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। নীলার দিকে আচোখে তাকালো আয়ান, চোখ ফিরিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, করব না কেন বাবা? অবশ্যই করব, কিন্তু তার সময় আসেনি। বিরক্ত গলায় চেঁচালেন তিনি, তোমার বয়স কত হয়েছে সে খেয়াল আছে তোমার? নিষ্পন্দ গলায় বলল সে, আছে বাবা। পরপরই গলায় দুষ্টুমি ফুটিয়ে বলল, আমার বিয়ের কোনো তাড়া নেই বাবা, তোমার যদি এতই নতুন বউ দেখার শখ জাগে তাহলে দাদাভাইকে বল তোমার জন্যই না মেয়ে দেখে দিলেন একটা। হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন তিনি। অট্টহাসিতে ফেটে পড়ল সবাই। চোখমুখ শক্ত করে তাকালেন ফয়সাল চৌধুরী। গটগট শব্দ তুলে চলে গেল আয়ান, যেতে যেতে মায়ের উদ্দেশ্যে বলে গেল, আমি বেরুচ্ছি মা, বন্ধুদের সাথে খেয়ে নিব। আবারও নতুন ভোরের সূচনা, রাতের নীরবতা ভেঙে ধীরে ধীরে আলো ফুটতে শুরু করেছে। পূর্ব আকাশের সূর্যের আগমন বার্তা জানিয়ে লালচে আভা ছড়িয়ে পড়ছে। চারপাশে এক ধরনের প্রশান্তিময় নীরবতা, যেন প্রকৃতি গভীর ঘুম থেকে জেগে উঠছে ধীরে ধীরে। পাখিরা একে একে ডেকে উঠছে, কোকিলের মধুর কুহুতান, চড়ুইয়ের কিচিরমিচিরে চারপাশ যেন প্রাণ ফিরে পেয়েছে। আড়মোড়া ভেঙে উঠে বসল নীলা। খড়িতে সময় দেখে তড়িঘড়ি করে উঠে দৌড়ালো ফ্রেশ হতে। রেডি হয়ে বেরিয়েছে নীলা, তাড়াহুড়ো করে হাঁটছে সে, দরজা চাপিয়ে একরকম দৌড়ালো সে। সিঁড়ির কাছে গিয়েই ধাক্কা লাগলো বিপরীত দিকে আসা কারো শক্তপোক্ত বুকের সাথে। মাথা তুলে তাকালো নীলা, ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আয়ান। ফেলে যাওয়া ওয়ালেট নিতেই রুমে যাচ্ছিল আয়ান, মাঝপথেই বাঁধল বিপত্তি। বিরক্তি নিয়ে বলল, এভাবে ষাঁড়ের মতো দৌড়াচ্ছিস কেন? নীলা মিনমিন করল, দেরি হয়ে গেছে তাই। তো এখন কি তুই দৌড়ে চলে যাবি? স্টুপিড! ধমকে উঠল আয়ান। কাদো কাদো মুখ করে তাকালো নীলা। এমন করছো কেন? আমি কি ইচ্ছে করে ধাক্কা খেয়েছি নাকি? নীলার কথায় আর কিছু না বলে পাশ কাটিয়ে চলে গেল সে। নীলা বিড়বিড় করে মুখ বাঁকালো। এমন ভাব নিচ্ছে মনে হচ্ছে উনি কোথাকার কোন লাট সাহেব, উনার সাথে ধাক্কা খাওয়ার জন্য মানুষ বসে আছে। হুহু! ডাইনিংয়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাপুস করে ব্রেড চিবুচ্ছে নীলা। রাকিবা চৌধুরী সাবধান করে বললেন, আরে এভাবে খাচ্ছিস কেন? বসে খা, গলায় বেজে যাবে তো। সময় নেই ছোট মা, আজ অনেক দেরি হয়ে গেছে। হাত খাওয়া ব্রেডটা ফেলেই ঠকঠক করে এক গ্লাস পানি খেয়ে দৌড় দিল নীলা। ভাবছে এখন যদি বাড়ির চাচাকে না পায় তবে আজ কলেজ যাওয়াই হবে না। বাড়ি থেকে বেরিয়ে আশেপাশে তাকালো নীলা। না, কারো দেখা নেই। অমনি চোখ পড়ল গেটের পাশে।
আয়ানের গাড়ি দেখা যাচ্ছে, এগিয়ে গেল নীলা। গাড়ির কাছে যেতেই ফ্রন্ট সিটের দরজা খুলে গেল। উকি দিয়ে চাইল নীলা আয়ান বসে আছে। উঠবি নাকি চলে যাব? তড়িঘড়ি করে উঠে বসল নীলা। আর চোখে একবার তাকে দেখে গাড়ি স্টার্ট দিল আয়ান। গাড়ি চলছে নিজের রাস্তায়, শুধু থেমে আছে গাড়িতে বসা দুই মানবীর মুখ। কারো মুখে কোনো কথা নেই। নীলা উসখুস করছে কথা বলতে, কিন্তু কি বলবে, কি দিয়ে শুরু করবে তা বুঝতে পারছে না। আবার ভয়ও পাচ্ছে তাকে যদি ধমক দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়। তার চেয়ে ভালো চুপ থাকাই শ্রেয়। আর চোখে নীলার হাবভাব সবই পরখ করছে আয়ান, যদিও রোদ চশমার আড়ালে তার চোখের চাউনি ঠাহর করার উপায় নেই। পড়ালেখা ঠিকমতো হচ্ছে নাকি শুধু নামেই কলেজ যাওয়া আশা করিস? আয়ানের কথায় নীরবতা ভাঙল। নীলা মিনমিন করে বলল, পড়ি তো। আমি তো পড়তে দেখি না। তুমি দেখবে কি করে, সারাদিন তো অফিসে পড়ে থাকো। আয়ান দুষ্টু হাসল। তাহলে বলছিস আমি তোর পেছনে পড়ে থাকি? নীলা থতমত খেল, সে কখন এটা বলল। পরপরই লজ্জায় মাথা নোয়ালো। পাজি লোকটা তাকে লজ্জা দিতেও জানে। কলেজের ক্লাস শেষ হয়েছে মাত্র। যে যার মতো বেরিয়ে যাচ্ছে নিজেদের গন্তব্যে। গেটের পাশেই দাঁড়িয়ে আছে সাদা রঙের গাড়িটা, বারিক চাচা বসে আছেন তার ভেতর। নীলা এসে জিজ্ঞাসা করল, 10 মিনিট বসতে পারবেন চাচা? ঝাল মুড়ি খেয়ে আসতাম। চমৎকার হাসলেন 50 প্রৌঢ় বারিক চাচা, হেসে বললেন, ঠিক আছে মা, তুমি যাও, আমি আছি এখানে। নীলাও প্রাণবন্ত হাসল, ফের জিজ্ঞাসা করল, আপনি কিছু খাবেন চাচা? আবারও হেসে মানা করলেন বারিক চাচা, তিনি কিছু খাবেন না। কিছুক্ষণ পর ফিরে এলো নীলা, হাতে একটা কুল ড্রিঙ্কস ও 2টা কেক। বারিক চাচার দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, এই নিন চাচা, ঝটপট খেয়ে নিন, আমিও ঝাল মুড়ি খেয়ে আসছি। চঞ্চল নীলা মুহূর্তে প্রস্থান করল। সেদিকে তাকিয়ে চমৎকার হাসলেন তিনি। 20 বছর ধরে চৌধুরী বাড়িতে আছেন তিনি। বাড়ির মানুষগুলো খুবই অমায়িক। তার তো কখনো মনেই হয় না যে তিনি এ বাড়ির একজন সাধারণ কর্মকর্তা মাত্র। নিজেদের পরিবারের মতোই মানুষগুলো তাকে আপন করে নিয়েছে। কলেজ গেটের বিপরীত পাশে একটু দূরে দাঁড়িয়ে ঝাল মুড়ি খাচ্ছে টিম আউল ফাউল সিন্ডিকেট। এই উদ্ভুত নামটাও তাদেরই রাখা বলা যায়। তাদের কূটনৈতিক মাস্টার তানিয়া ম্যাম এর কথা, এই বিশেষ নামটা ওনারই দেওয়া। এমনকি তাদের সোশ্যাল মিডিয়ার গ্রুপগুলো সেম নামেই খোলা। আচার আনতে গেছে মারিয়া, এসে দেখল তানিয়ার ফ্যাকাশে মুখ, যেন এখনই কেঁদে দিবে। কি হয়েছে জিজ্ঞাসা করলে নীলা বলল, রিফাতকে দেখেছে লামিয়ার সাথে রিকশা করে ঘুরতে, এই মাত্র গেল তাদের সামনে দিয়ে। মারিয়া বুঝানোর মতো করে বলল, দেখ দোস্ত, মন খারাপ করিস না, তোর এখন মুভ অন করা উচিত, তোর ওকে দেখিয়ে দেওয়া উচিত, তুই ওকে ছাড়াই ভালো আছিস। মারিয়ার সাথে সুমি আর নীলাও সহমত পোষণ করল। সুমি বলল, তুই এভাবে ভেঙে পড়লে তো ও আরো মজা নিবে দোস্ত, কেন শুধু শুধু একটা বেইমানের জন্য কষ্ট পাচ্ছিস? ভুলে যা সব। তানিয়াকে শান্ত করে রাস্তার পাশ দিয়ে হাঁটছে ওরা। তানিয়ার মুখটা এখনো শুকিয়ে আছে, মুখে কোনো কথা নেই। হাত ঘড়িতে সময় দেখল নীলা, ওদেরকে তাড়া দিয়ে বলল, আমাকে এখন যেতে হবে রে চাচাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, কাল তো কলেজ বন্ধ, আর পরশু দেখা হবে তাহলে। আশ্চর্য হলো সুমি, কলেজ বন্ধ কিন্তু কেন? আমি তো জানি না। মারিয়া বলল, কাল তো সরকারি বন্ধ, কিন্তু কিসের বন্ধ জানি না। আর সরি, তোকে বলতে ভুলে গিয়েছিলাম, যখন নোটিশ এসেছিল তুই তখন ওয়াশরুমে ছিলি মনে হয়। হতাশার শ্বাস ফেলল সুমি, হঠাৎ কিছু মনে পড়ায় চোখ তুলে তাকিয়ে বলল, তাহলে এখন তানিয়ার কি হবে? ওর তো এমনিতেই মন খারাপ, বাড়িতে একা একা বসে থাকলে আরো এসব মনে পড়বে। তার সাথে সহমত পোষণ করল সবাই, সে ঠিকই তো বলেছে। কিছুক্ষণ ভাবল নীলা, তারপর বলল, তাহলে চল আমরা গ্রুপ স্টাডি করি। আমার বাসায় কাল সকালে চলে আসিস তোরা। সারাদিন ঘুমিয়ে আড্ডা হবে, চিল দোস্ত। বিলাসবহুল 4 তলা ভবনের 3 তলার কর্নারের ক্যাবিনটা আয়ানের। স্বচ্ছ কাচের দেয়ালের পাশে দাঁড়িয়ে ব্যস্ততম রাস্তায় তাকিয়ে আছে, কানে ফোন। শক্ত গলায় কাউকে আদেশ দিচ্ছে। ওর কাজ শেষ নিলয়ে রাফিন সামলে নিয়েছে, এখন তোর কাজ হলো তাকে পুলিশের হাতে তুলে দেওয়া, আর যতগুলো ধর্ষণ মামলা রয়েছে ওর নামে সবগুলো কোর্টে চালান করা। জসিম যেন আর হাজতের বাইরে আসতে না পারে, যদিও আর কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না, কিন্তু আমি চাইও জেলে পচে মরুক। আন্ডারস্ট্যান্ড? ওপাশে কি বলল তা শোনা গেল না। ফোন কেটে ঘুরে এসে নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারটাতে বসল আয়ান। হাতের ফোনটা ডেস্কের উপর রেখে মাথা হেলিয়ে দিল চেয়ারে। চোখ বুজে হারিয়ে গেল তার প্রণয়ের কাছে। মনে পড়ল সকালে তার বুকে ধাক্কা লাগার সময়টা। ঠোঁট প্রসারিত হলো, বুকে যেন প্রশান্তির দোলা বয়ে গেল।